হ্যালো গাইস, ওয়েলকাম টু ফিজিক্স গ্রোতে তোমাদের স্বাগত। মাঝখানে একটু ভোটের ডিউটি পড়েছিল, হরিশ্চন্দ্রপুর যেতে হয়েছিল, অনেকটা চাপে ছিলাম, সেই জন্য ভিডিও দিতে একটু লেট হলো। আই এম সরি ফর দ্যাট। সো আজকে তোমরা পেয়ে যাচ্ছ 1 থেকে 20 নিউটনের গতিসূত্রের উপর। তো আশা করব তোমরা নিউটনের গতিসূত্র নিজেদের স্যারদের কাছে ভালো করে থিওরিটা শিখে নিয়েছো, অথবা যদি শিখে না থাকো, যদি আরও ভালো করে শিখতে চাও বা শিখে নিয়েছো, তবুও যদি মনে হয় যে না আরও একটু ভালো করে শিখতে চাই, আর একটু একটা রিভাইজ করতে চাই, তাহলে তুমি আমার এই ভিডিওগুলো দেখতে পারো, যেটা আমি ডেসক্রিপশনে দিয়েছি, আই বাটনেও দেওয়ার চেষ্টা করছি, যদি মনে থাকে দিয়ে দেবো, পেয়ে যাবে এখানে এই কথাটা বলার সময়। আর এই ভিডিওগুলো তোমরা দেখলে এগুলো এনসিইআরটি থেকে ফলো করে করানো, এবং সেটা তোমার তুমি নিট দাও আর না দাও, তোমার এই ভিডিওগুলো তোমাকে কিন্তু থিওরি গেইন করতে সাহায্য করবে, থিওরি ডেভেলপ করতে সাহায্য করবে, অঙ্ক করার টেকনিক দিতে সাহায্য দিবে। সো তোমার একসাথে নিটটা কভার হয়ে যাবে যদি নিটের অ্যাসপিরেন্ট হয়ে থাকো। আদারওয়াইজ তুমি যদি নর্মাল মানে বোর্ডের এক্সামের জন্য মানে রেডি হচ্ছ, সো তবুও তুমি দেখে নাও, এই অঙ্কগুলো করতে দেখবা প্রচুর হেল্প করছে। 4টা ভিডিও আছে। প্রথম ভিডিওতে তুমি নিউটনের ফার্স্ট লয়ে যত রকমের অঙ্ক হয় শেখানো হয়েছে, দ্বিতীয়তে সেকেন্ড লয়ে যত রকমের অঙ্ক হয় শেখানো হয়েছে, তৃতীয়তে থার্ড লয়ের উপর যত অঙ্ক হয় শেখানো হয়েছে। তো 3টা লয়ের উপর আলাদা আলাদা করে ভিডিও হয়েছে, দেখে নাও। এবং তার সাথে 4 নম্বর ভিডিওতে এমসিকিউ করানো আছে, এগুলো দেখে নাও। দেখে এই ভিডিওগুলো দেখো, তোমার অঙ্কগুলো খুব সহজে করতে পারবে। তো যাই হোক, আমি এখানে সামান্য একটু কয়েকটা কথা বলে, কয়েকটা থিওরি, কয়েকটা টপিক, মানে কয়েকটা মেন কথা বলে দিয়ে যাচ্ছি। সেটা হলো 1 নম্বর, এই চ্যাপ্টারটা ফলো করতে গেলে তোমাকে এফবিডি ভালো করে শিখতে হবে। কি শিখতে হবে? এফবিডি কাকে বলে? প্রথমত এফবিডি বলতে বোঝায় যে ফার্স্ট অফ অল কয়েকটা ফোর্স সম্বন্ধে জানতে হবে, দুটো ফোর্স মেনলি। সেটা হলো একটা তোমার লম্ব প্রতিক্রিয়া বল আর একটা টেনশন বল। মনে করো লম্ব প্রতিক্রিয়া বলটা কী বোঝায়? মনে করো একটা সারফেসের উপর যদি একটা বস্তু থাকে, তাকে পৃথিবী যেমন এমজি বলে টানে, বস্তুটাকে কিন্তু ওই মেঝেটা লম্বভাবে যে প্রতিক্রিয়া বল দেয় তাকে কিন্তু বলা হয় নর্মাল রিয়াকশান ফোর্স। এবার যদি কোনো বস্তুটা মনে করো দেওয়ালে এইভাবে চেপে ধরো তুমি হাত দিয়ে, তাহলেও কিন্তু দেওয়ালের উপর নর্মাল রিয়াকশান ফোর্স দেবে, আর তুমি যেটা দিচ্ছ সেটা চাপ দেওয়ালে। ঠিক আছে, বুঝতে পারলে? এখানে কিন্তু এর ওয়েটটা কাজ করবে এই বরাবর। হ্যাঁ, এখানে ওয়েটটা এদিকে কিন্তু কোনো নর্মাল রিয়াকশান ফোর্স কাজ করবে না। নর্মাল রিয়াকশান ফোর্স সবসময় কোন দিক কাজ করে? যে সারফেসের উপর বস্তু থাকবে তার সাথে লম্ব হবে, এটা কিন্তু মনে রাখবে। হ্যাঁ, এদিকে যেটা ফোর্স কাজ করবে সেটা হলো ফ্রিকশন ফোর্স, ইফ সারফেসটা যদি মানে মসৃণ না হয়। আর যদি মসৃণ হয় তাহলে এদিকে কোনো রকম ফোর্সই কাজ করবে না। ওকে, তার মানে একটা বস্তু যদি মেঝেতে থাকে তাহলে তার উপর এমজি কাজ করবে, এবং যেহেতু মেঝেটা তলটার উপর বস্তুটা আছে, সেই তলের সাথে লম্বভাবে কাজ করবে লম্ব প্রতিক্রিয়া বল। কিন্তু সেই বস্তুটা যদি দেওয়ালে চেপে ধরো, তাহলে সেক্ষেত্রে কিন্তু লম্ব প্রতিক্রিয়া বলটা দেওয়ালের সাথে লম্বভাবে কাজ করবে, এটা কথা খেয়াল রাখবে। অথবা যদি মনে করো নততলে থাকে, বস্তুটা নততলে থাকে, সেক্ষেত্রে এমজি কিন্তু পৃথিবীর দিকে কাজ করবে। ঠিক আছে, কিন্তু লম্ব প্রতিক্রিয়া কিন্তু যে দেওয়ালের উপর আছে, যে তলের উপর আছে, তার সাথে তোমার লম্বভাবে কাজ করে, এটা কিন্তু মাথায় খেয়াল রাখবে। 1 নম্বর। 2 নম্বর হলো এফবিডি হলো তোমার কোনো একটা বস্তুর উপর একই দিকে বলতে মানে সমান্তরালে, মনে করো আপ হোক, ডাউন হোক, রাইট হোক, লেফট হোক, যে ফোর্সগুলো কাজ করবে তার নেট ফোর্স চেক করব। যদি বস্তু স্থির থাকে তার নেট ফোর্স 0, আর যদি বস্তু স্থির না থাকে তার নেট ফোর্স MA। যেদিকে বস্তুটা অ্যাক্সেলারেশন হবে সেদিকে ফোর্সটা বেশি, মাইনাস আর এক দিকের ফোর্স ইকুয়াল টু হবে যেদিকে অ্যাক্সেলারেশন হবে সেই অ্যাক্সেলারেশন ইন্টু বস্তুটার মাস। এটা একটু খেয়াল রাখতে হবে যে ফার্স্ট ল বলছে নেট ফোর্স ইকুয়াল টু 0, এটা ফার্স্ট ল বলছে। যেমন এখানে বস্তুটা দাঁড়িয়ে আছে চুপচাপ, আর এফবিডি কি বলছে? এফবিডি বলছে যে বস্তুটার এফবিডি করছো সেই বস্তুটাকে পয়েন্ট হিসাবে কনসিডার করবে, এবং তার উপর কী ফোর্স কাজ করছে সেটা চেক করবে। কারো উপর ফোর্স দিচ্ছে কিনা সেটা চেক করে লাভ নাই কিন্তু। হ্যাঁ, তার উপর কী ফোর্স কাজ করছে সেটা চেক করবে। সো এখানে যদি আমি এফবিডি করি, দেখো এমজিটা পৃথিবী এই বস্তুটাকে টানছে, তাহলে এই বস্তুর উপর কাজ করছে, আর এই পৃথিবীর সারফেসটা এই বস্তুটাকে দিচ্ছে, আর তাহলে এই বস্তুটার উপরেই কাজ করছে। সো এর এফবিডি হলো এমজি মাইনাস আর ইকুয়াল টু 0 কেন ভাই? বা আর মাইনাস এমজিও দিতে পারো, ডাজন্ট ম্যাটার, ইকুয়াল টু 0 কেন? কারণ এর উপর দুটো ফোর্স একই লাইনে কাজ করছে, সে অপোজিট হওয়া মানে একটার থেকে একটা মাইনাস, যদি একই দিকে হতো তো প্লাস হতো। এবার এই নেটটা সবসময় 0 হবে, কারণ বস্তুটা স্থির। ওকে, ফর এক্সাম্পল একটা বস্তু মনে করো ঝুলছে, তাহলে এখানে পৃথিবী এমজি কাজ করবে। আরেকটা মনে রাখবে, যদি কোনো বস্তু ঝুলে, তাহলে এর সুতোতে যে টানটা কাজ করে সেই টানটা কিন্তু বস্তু থেকে দূরে কাজ করবে, কেন কাজ করবে? কারণ এই যখন কেন বস্তুকে সুতোতে ঝুলিয়ে দেওয়া হয়, যদি নিচের দিকে যদি এমজি শুধু কাজ করতো তাহলে বস্তুটা ছিঁড়ে নিচে পড়ে যেত,
ছিঁড়ছে না মানে কি ওপর দিকে কোনো ফোর্সকে ব্যালেন্স করে রেখেছে, সেই ব্যালেন্স করা ফোর্সটাই হলো টেনশন। আর টেনশনটা সবসময় কোথায় কাজ করবে? বস্তু থেকে দূরে। তাহলে এক্ষেত্রেও তোমার বলা হবে কি T মাইনাস mg ইকুয়াল টু 0, বিকজ বস্তুটা স্থির অবস্থায় আছে। এবং দেখো এই বস্তুটার উপরেই, এই বস্তুটাকে পৃথিবী mg বলে টানছে, আর এই বস্তুটাকে সুতাটা T বলে উপর দিকে টানছে। আবার এই পয়েন্টে যদি FBD করো তাহলে সুতোটা টানটা কিন্তু এই দিকে, যে পয়েন্টের FBD করবে সেখানে যদি কোনো সুতো লাগানো থাকে তাহলে সেই পয়েন্ট থেকে দূরের দিকে টেনশন কাজ করে বা টান কাজ করে, এটা মাথার মধ্যে খেয়াল রাখবে। ওকে, এগুলো সব থিওরিতে অনেক ভালো করে বুঝিয়েছি, পড়ো বুঝতে পারবে। এখন অঙ্ক করার জন্য একটু বলে দিচ্ছি আর কি, হলো। তো যদি আমার এটার FBD প্রয়োজন তাহলে এই টানটার দরকার নাই। আর একটা কথা মনে রাখবে, যদি একটা সুতো কানেক্টেড থাকে কোনো রকমভাবে, কোথাও অন্য বস্তু না আসে, একটাই সুতো থাকে, তাহলে সেক্ষেত্রে এখানে টান T হলে এখানে টানটা T কাজ করবে, ঠিক আছে। ওকে, যদি সুতো দুই বা একাধিক হয়, মনে করো এখান থেকে যদি আরেকটা সুতো দিয়ে বাঁধা থাকে তাহলে এখানে কাজটা কিন্তু T ড্যাশ করবে, আর এখানেও T ড্যাশ করবে, সেটা কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু যদি একটাই সুতো হয়, যেমন এই T ড্যাশ সেম টান কাজ করবে, একটা সুতোতে কিন্তু সেম ধরনের টানই কাজ করে, ঠিক আছে। এই কটা জিনিস সবাই জানতে হবে। আর মনে করো কোনো বস্তু যদি সাপোজ যদি কপি কলের মধ্যে থাকে, মনে করো কোনো বস্তু কপি কলে ঝুলছে, মনে করো এদিকে একটা বস্তু ঝুললো, এদিকে একটা বস্তু ঝুললো, এদিকে মনে করো ক্যাপিটাল M ঝুলছে, এদিকে মনে করো স্মল m ঝুলছে। সাপোজ ক্যাপিটাল M যদি গ্রেটার দেন স্মল m হয় তাহলে বস্তুটা এদিকে কিন্তু অ্যাক্সেলারেশন হয়ে যাবে, আর তার মানে এটা এদিকে ওপর দিকে অ্যাক্সেলারেশন হবে। আর এক্ষেত্রে যদি FBD করো তাহলে এটার mg আর উপর দিকে টেনশন T, আর এখানে mg আর উপর দিকে টেনশন T কাজ করবে। তো এবার এক্ষেত্রে যেহেতু বস্তুটা ব্যালেন্স নাই, চুপচাপ দাঁড়িয়ে নাই, যেদিকে অ্যাক্সেলারেশন হবে সেদিককার ফোর্স বেশি, তার মানে এর FBD যদি করতে চাও তাহলে এখান থেকে mg মাইনাস T নিতে হবে, এবং সেটা হয়ে যাবে ma, বুঝতে পারলা? কারণ যখনই কোনো বস্তু মুভমেন্ট হবে তখন কিন্তু নেট ফোর্স ইকুয়াল টু 0 নয়, নেট ফোর্স ইকুয়াল টু ma। তাহলে এখানে নেট ফোর্স ইকুয়াল টু mg নিচের দিকে, উপর দিকে টেনশন, কিন্তু যেহেতু অ্যাক্সেলারেশনের দিকে তাহলে mg বড়, mg মাইনাস T ইকুয়াল টু ma। আবার এটা যদি FBD করতে যাও তাহলে এবার এদিকে টেনশন বড়, তার টেনশন ওপরে মাইনাস mg ইকুয়াল টু ছোটো হাতের ma। কেন টেনশন বড়? কারণ বস্তুটা ওপর দিকে যাবে, ঠিক আছে। তাহলে একটা বস্তুর উপর যত রকমের ফোর্স কাজ করবে সেগুলো চেক করবো, তারপর তার FBD কেমন করে করবো দেখবো। মানে একই লাইন বরাবর যে ফোর্সগুলো আছে, একের অপোজিটে থাকলে বিয়োগ, একই দিকে থাকলে যোগ। আর বিয়োগ ফলটা করার সময় সবসময় যদি অ্যাক্সেলারেশন থাকে তাহলে যেদিকে অ্যাক্সেলারেশন আছে সেদিককার ফোর্সটাকে বড় হিসাবে নেব, আর যদি অ্যাক্সেলারেশন না থাকে তাহলে যে কোনো দুটার মধ্যে যে কোনো একটাকে, মানে তুমি একটা থেকে আরেকটা বাদ দাও, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। ইকুয়াল টু 0 করলে দুটো একেবারে সমান হয়ে যায়। ওকে, সো এই হলো গল্প। এইভাবে আমরা নিউটনের এইসব মানে এই এরকমই ম্যাথামেটিক্সের উপর ডিপেন্ড করে আমাদের নিউটনস ল চলবে। আরও প্রচুর সূত্র আছে। হ্যাঁ, একটা সূত্র বলে দিই, F প্রপোর্শনাল টু dp/dt। এর মানে কি? এর মানে হলো বল কিন্তু ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক, ঠিক আছে। dp/dt কথা হলো ভরবেগের পরিবর্তনের হার। ওকে, আর একটা বলের ঘাত বলে একটা ফর্মুলা হতে পারে, লাগতে পারে বলের ঘাত ইকুয়াল টু কিন্তু বল ইন্টু সময়। হ্যাঁ, এটা কিন্তু লাগতে পারে। আবার এটা একটু বের করা যায় ভরবেগের পরিবর্তন, ঠিক আছে, ঠিক আছে। কেন? কারণ বলের ঘাত মানে বল ইন্টু সময়, আর বল মানে কি ভরবেগের পরিবর্তন হার ইন্টু সময়, সময় কেটে গেল, কারণ হারে একটা সময় থাকবে, অর্থাৎ বলের ঘাত সমান কিন্তু ভরবেগের পরিবর্তন, এটাও কিন্তু আমাদের ইউজ হবে। হ্যাঁ, তো এই সব ফর্মুলাগুলো একটু দেখে নাও, একটা হালকা করে নোটস বানিয়ে নাও, পড়ে তো সব কিছু। আর যার দরকার নেই মনে হয়, আশা করি স্কিপ করে গেছো, সে স্কিপ করে ডাইরেক্ট অঙ্ক চলে আসো। ওকে, চলো শুরু করছি আজকের প্রথম MCQ। সো হ্যালো গাইস, আজকের নিউটনের গতিসূত্রের MCQ স্টার্ট করছি। 1 নম্বর MCQ কী বলছি দেখো, বারবার বলছি MCQগুলো দেখার আগে অবশ্যই আমার NCERT নিউটনস ল অফ মোশনের 3টা ক্লাস আছে, দেখে নিও। 3টা ক্লাস 3টা লয়ের উপর আছে, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। 3টা লতেই প্রচুর রকমের প্রবলেমস আছে, যে প্রবলেমসগুলো তুমি যদি করে নাও, টাইপের প্রবলেম আছে না ওখানে, তাহলে সব প্রবলেম ইজিলি সলভ করতে পারবে। তারপরে MCQগুলো আছে, ওখানেও কিছু দেখে নিতে পারো, ডেসক্রিপশান লিঙ্কেও আছে, আই বাটনেও আসছে, ওখান থেকে ক্লিক করে দেখো। তো যাই হোক, A ও B ব্লক দুটির ভর যথাক্রমে 2 কেজি ও 3 কেজি। মসৃণ অনুভূমিক টেবিলের উপর ব্লক দুটিকে পরস্পরের সংস্পর্শে রাখা হলো। 10 নিউটন বল A ব্লকের ওপর অনুভূমিকভাবে প্রয়োগ করা হলে A ব্লক B ব্লকের ওপর যে বল প্রয়োগ করে তা হলো। দেখো ভাই, ফার্স্ট অফ অল এইসব প্রবলেম বা এক কথায় নিউটনস লয়ের প্রবলেম সলভ করতে গেলে তোমাকে একটু FBDতে এক্সপার্ট হতে হবে। FBD মানে ফ্রি বডি ডায়াগ্রাম। ফ্রি বডি ডায়াগ্রাম কী জিনিস আমি বললাম, আবার বলছি। ফ্রি বডি ডায়াগ্রাম হলো তোমাকে এখানে যে বডিগুলো রয়েছে প্রত্যেকটা বডির মধ্যে ক্রিয়াশীল ফোর্সগুলো ফাইন্ড করতে হবে। প্রত্যেকটা বডিতে কি ধরনের ফোর্স কাজ করছে সেটা ফাইন্ড করতে হবে। এবার যদি বস্তু স্থির থাকে তাহলে নেট ফোর্স 0 করতে হবে, আর বস্তু যদি মোশনে থাকে
তাহলে যেদিকে মোশন থাকবে সেদিকে নেট ফোর্স ইকুয়াল টু ma করতে হবে, মানে সেকেন্ড ল অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, আর যেখানে যেখানে কন্ট্যাক্ট ফোর্স থাকবে, কি বললাম, যেখানে যেখানে কন্ট্যাক্ট ফোর্স থাকবে সেখানে সেখানে, কন্ট্যাক্ট বলতে একটা বডি আর একটা বডি কন্ট্যাক্টে থাকবে, সেখানে কিন্তু নর্মাল রিয়াকশন ফোর্সটা কাজ করবে। নর্মাল রিয়াকশন ফোর্স বলতে আমি তো বললাম, আবার বলছি, যে যখন কোনো বস্তুর কন্ট্যাক্টে থাকে তখন, মানে তলে থাকে দুটো, একটা বস্তু একটা বস্তু তলের সংস্পর্শে থাকে, তখন একটা তল আর একটা তলকে সেই নিজের তলের সাথে লম্বভাবে যে ফোর্সটা দেয় তাকে বলা হয় নর্মাল রিয়াকশন ফোর্স, অ্যাজ ওয়েল অ্যাজ সেই ফোর্সটা আবার এই তল আরেকটা তলকে তার তলের সাথে লম্বভাবে দেয়। ঠিক আছে, তো যে কোনো জিনিস যদি কোনো কিছু সংস্পর্শের থেকে ফোর্স অ্যাপ্লাই করে, তাহলে সেই সংস্পর্শের তলটার উপর ডিপেন্ড করছে যে বস্তুটা ফোর্স অ্যাপ্লাই করছে তার উপর নর্মাল রিয়াকশন ফোর্স কী হবে, আর যে বস্তুটা ফোর্স অ্যাপ্লাই করছে তার তলের উপর ডিপেন্ড করে যে বস্তুটার উপর ফোর্স অ্যাপ্লাই হচ্ছে তার উপর নর্মাল রিয়াকশন ফোর্স কেমন হবে। এই নর্মাল রিয়াকশন ফোর্স সম্বন্ধে জানতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো এই বস্তুটার উপর 10 নিউটন ফোর্স কাজ করছে। ওকে, ভালো কথা। এবার এ আর বি কন্ট্যাক্টে আছে, মানে এ এর তলটা বি এর তলকে নর্মাল রিয়াকশন ফোর্স দিচ্ছে এন, বি এর তলটা এর তলকে নর্মাল রিয়াকশন ফোর্স দিচ্ছে এন। ঠিক আছে, নর্মাল রিয়াকশন ফোর্স তুমি এন দিয়েও লিখতে পারো, আর দিয়েও লিখতে পারো। ঠিক আছে, আর দিয়ে তুমি পার্টিকুলার ওইটা লেখো যেটা হলো মানে পৃথিবীর সাপেক্ষে নর্মাল, মানে লম্ব, সেটাকে তুমি আর দিয়ে লেখো। আদারওয়াইজ যে আদার্স নর্মাল রিয়াকশানগুলো হবে, মানে যে কোনো তলের সাথে লম্ব ফোর্সগুলো যখন লিখবে ওটা এন দিয়ে লেখো। তোমার ইচ্ছা তুমি আর দিয়ে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো, ফার্স্ট অফ অল এই তলটা এই তলের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করছে, যেহেতু ডিউ টু দিস, বা এক কথায় সংস্পর্শে যেহেতু রয়েছে, সংস্পর্শে থাকলেই নর্মাল রিয়াকশান ফোর্স কাজ করবে। তো এই তলটা এই তলকে নর্মাল রিয়াকশান ফোর্স দিচ্ছে এন, আর এই তলটা এই তলকে নর্মাল রিয়াকশান ফোর্স দিচ্ছে এন। এই তলটার সামনে কোনো কিছু নেই, সো এও কাকে আর ফোর্স দিচ্ছে না। ওকে, এই ফোর্সগুলোই খুঁজতে হবে যে এখানে কি কি ফোর্স কাজ করছে। 10 নিউটন ফোর্স তুমি একে দিয়েছো, এ বি এর উপর টাচ করে আছে বলে এ বিকে এন দিচ্ছে নিজের তলের সাথে নর্মালভাবে নর্মাল রিয়াকশন ফোর্স, পরিবর্তে বি এ কে এন দিচ্ছে প্রতিক্রিয়া বল হিসেবে, কারণ থার্ড ল বলে এভরি অ্যাকশন অ্যান্ড ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। ঠিক আছে, আচ্ছা, আর বি সামনে কেউ নেই বলে কাউকে আর ফোর্স দিচ্ছে না। এবার এফবিডি করা মানে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা বডির মধ্যে নেট ফোর্স দেখতে হবে। ওকে, আর যেহেতু এখানে একটা মোশন 10 নিউটন ফোর্স দেওয়া হয়েছে এবং তলটা মসৃণ, এখানে কোনো ফ্রিকশন বল বা ঘর্ষণ বলের অস্তিত্ব নেই, অ্যান্ড যেহেতু একটা বল প্রয়োগ করা হচ্ছে, অর্থাৎ বস্তুটা সামনের দিকে কিন্তু এ অ্যাক্সেলারেশন নিয়ে মুভ করছে, এ ত্বরণ নিয়ে মুভ করছে। সো অবশ্যই এই দিক বরাবর যে ফোর্সগুলো অ্যাপ্লাই হচ্ছে সেটা এই দিক বরাবর ফোর্সের থেকে কিন্তু বেশি। সো নেট ফোর্স যখনই করবো আমি এদিকের ফোর্সকে বেশি দেবো, এদিকের ফোর্সকে কম ধরবো। এবার একটা একটা করে বডির আমরা এফবিডি করব। যদি আমরা এর এফবিডি করি তাহলে দেখবো এর উপর 10 নিউটন ফোর্স কাজ করছে, আর এর উপরই আবার এন কাজ করছে। কারণ এ বিকে এন দিচ্ছে মানলাম, কিন্তু বিও একে কিন্তু পরিবর্তে এন দিচ্ছে। ঠিক আছে, অ্যাকশন রিয়াকশন। এবার এর এফবিডিতে এই এনটার কোনো গুরুত্ব নেই, কারণ এই এনটা বি এর উপর অ্যাপ্লাই হচ্ছে। এফবিডিতে তুমি কাকে ফোর্স দিচ্ছ সেটা অ্যাপ্লাই নয়, তোমার এফবিডি করা মানে তোমার উপর কী কী ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, আর তুমি যাকে ফোর্স দিয়েছো তার এফবিডিতে তোমার ফোর্সটা কাজ হবে, ওর ফোর্সটা কাজ হবে না। এফবিডিতে এর কথা মনে রাখবে সবসময়, যে বডিটার উপর কী কী ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেগুলো নেব। হ্যাঁ, সো এর যদি এফবিডি করি তাহলে 10 নিউটন কাজ করছে এদিকে আর এন কাজ করছে এদিকে, তাহলে নেট ফোর্স হয়ে গেল। আর যেহেতু দুটো বডি একসাথে মুভ করছে, সো দুজনেরই অ্যাক্সেলারেশন কিন্তু এ। ওকে, যেহেতু একসাথে মুভ করছে, আর যেহেতু 2 কেজির আমি এফবিডি করলাম, তাহলে এখানে এম এর জায়গায় হবে 2a। ওকে, কারণ 2 কেজির ভর 2 আর অ্যাক্সেলারেশন এ 2a, তাহলে নেট বল ইকুয়াল টু এম এ। সো নেট ফোর্স ইকুয়াল টু এম এ হয়ে গেল এর এফবিডি। বি এর যদি এফবিডি করো তো বি এর উপর দেখো এন অ্যাপ্লাই হচ্ছে এ দ্বারা, বি এর উপর অ্যাপ্লাই হচ্ছে তো, আর বি এর উপর আর কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না। সো নেট ফোর্স খালি এন, আর কিছু নেই, সেটা এদিকে। ওকে, তাহলে সেটা ইকুয়াল টু হবে 3a, কারণ 3 ওর মাস আর এ হলো দুজনের কমন অ্যাক্সেলারেশন। ব্যাস, এখান থেকে তুমি যদি এনটা খুঁজে নিতে পারো তাহলে সেই এনটাই এ বিকে দিচ্ছে বা বি এ কে দিচ্ছে। প্রশ্নে বলেছে এ বিকে দিচ্ছে কত, তো ইট ডাজন্ট ম্যাটার, তো এনটাই হবে। তো এন এর মান বের করো, প্রবলেম সলভ। এবার এইটুকু তো তুমি অপনয়ন পদ্ধতিতে বের করতে পারবে, করে নাও। তো
তাহলে আমরা কি করলাম, এটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম, এটাকে 2 নম্বর দিলাম, 1 আর 2 আগে অ্যাড করলাম, তাহলে n কেটে গেল, 10 = 5 এ হলো, দ্যাট ইমপ্লাইজ a = হয়ে গেল 2। এবার এই এর মানটা 2 নম্বরে বসিয়ে দিলাম, তাহলে n = হয়ে গেল 3 × 2 দ্যাট ইজ ইকুয়াল টু 6 নিউটন। সো বি এ কে বলো বা এ বি কে বলো, যে ফোর্সটা দিচ্ছে তার মান হলো 6 নিউটন। ওকে, অপশন বি। 4 কেজি, 2 কেজি, 1 কেজি ভরের 3টা ব্লক একটি ঘর্ষণহীন তলের উপর পরস্পরের সংস্পর্শে রাখা আছে, সেম প্রবলেম, 3টা বস্তু জাস্ট। 14 নিউটনের মান 4 কেজি ব্লকের উপর দেওয়া হলো, তাহলে 4 কেজি আর 2 কেজি ব্লক দুটির মধ্যে পারস্পরিক সংস্পর্শ বল কত হবে? একদম ডিটো সেম প্রবলেম। এখানে বলছি 4 কেজি, 2 কেজি, 1 কেজি। ওকে, 1 কেজি, 2 কেজি অ্যান্ড 4 কেজি হয়ে গেল। নেক্সট নাম দিয়ে দিলাম এ, বি অ্যান্ড সি। এর উপর ফোর্স অ্যাপ্লাই হয়েছে কত 14 নিউটন। ভালো কথা, এই দুটো একে অপরের সংস্পর্শে আছে, অর্থাৎ এ বি কে একটা ফোর্স দেবে, নর্মাল রিঅ্যাকশন ফোর্স, নাম দিলাম N1। বি এ কেও দেবে সেম নর্মাল রিঅ্যাকশন ফোর্স, নাম দিলাম N2। কেন N1 N2? কারণ আবার সি আছে সামনে। সো বি আবার সি কে যে দেবে সেটার নাম দিলাম N2। সরি, তাহলে এটা সেম হবে না, এটা N1, ইকুয়াল অ্যান্ড অপোজিট, ঠিক আছে, নর্মাল রিঅ্যাকশন ফোর্স। কিন্তু বি সি কে দিল N2, পরিবর্তে সি আবার বি কেও দেবে N2। N2 হলো, আর সামনে সি কাউকে দেওয়ার মতো কিছু নেই। ওকে, সো কি ফোর্স দেখে নাও, 14 নিউটন অ্যাপ্লাই হয়েছে এর উপর। এ তলটা বি তলকে একটা নর্মাল রিঅ্যাকশন ফোর্স দেবে, নাম দিলাম N1। পরিবর্তে বি তল এ তলকে আবার রিঅ্যাকশন ফোর্স দেবে সেম N1। বি তল সি তলকে নর্মাল রিঅ্যাকশন ফোর্স দেবে N2। সি তল বি তলকে নর্মাল রিঅ্যাকশন ফোর্স অপোজিটে মানে দিবে প্রতিক্রিয়া হিসেবে N2। সি আর কাউকে ফোর্স দেবে না। 3টা বডির এফবিডি করতে হবে, যেহেতু আলটিমেট এর একটা মসৃণ তলে আছে, সো তারা সবাই একটা কমন অ্যাক্সেলারেশন এ নিয়ে চলছে। ওকে, সো প্রত্যেকটা ক্ষেত্রে নেট ফোর্স এম এ হবে। এর ক্ষেত্রে যদি আমি দেখি তাহলে কী হবে বলো, 14 - N1। দেখো, কারণ এর উপর কাজ হচ্ছে 14 নিউটন আর N1 দিচ্ছে বি, সো এর উপর শুধু কাজ করছে 14 - N1 অপোজিটে, সো দ্যাট ইজ ইকুয়াল টু 4A। বি এর উপর কাজ করছে, এ দিচ্ছে N1, সি দিচ্ছে N2, সো N1 - N2 ইকুয়াল টু কত, 2A। ওকে, সি এর উপর অনলি N2 ইকুয়াল টু 1A। এই হলো কাজ। এবার কি বার করতে হবে? বার করতে হবে 4 কেজি আর 2 কেজি ব্লকের মাঝখানের যে ফোর্সটা পারস্পরিক, সো 4 আর 2 মানে N1 বার করতে হবে আমাকে। এখানে N1টা বার করতে হবে। সলভ করো, সলভ করলে হয়ে যাবে। সলভ করার জন্য তুমি প্রথমে, আমি আর নাম্বারিং করলাম না, তুমি দেখে দেখে করো, বুঝতে পারবে। আচ্ছা, নাম্বারিং করে দিলাম 1 2 3। প্রথমে আমি করলাম কি, N2 এর মান 2 এ বসালাম, ঠিক আছে, N2 এর মান 2A। কী হবে বলো, N1 - 1A ইকুয়াল টু 2A, দ্যাট ইমপ্লাইজ N1 ইকুয়াল টু 3A হয়ে গেল। N1 এর মান একে বসালাম, N1 এর মান 1A, কী হবে, 14 - 3A ইকুয়াল টু 4A, দ্যাট ইমপ্লাইজ 14 ইকুয়াল টু 7A, দ্যাট ইমপ্লাইজ A ইকুয়াল টু 2 হয়ে গেল এর মান। এবার N1 কোথায় আছে, N1 ইকুয়াল টু 3 একটা বেরিয়ে আছে, সো এর মান এখানে বসিয়ে দিই, এটাকে তাহলে 4 করে দিলাম। A এর মান 4A, কী হবে দাদা, N1 ইকুয়াল টু 3 × 2 ইকুয়াল টু 6 নিউটন। সো N1 ইকুয়াল টু 6 নিউটন। তাহলে এ আর বি এর মধ্যে যে পারস্পরিক সংস্পর্শ বল সেটা কত, 6 নিউটন। একই অপশন, অ্যান্সার সেম। ওকে, চলো, এই হয়ে গেল 1 আর 2 সিম্পল প্রবলেম। চলো নেক্সট 3 এবং 4 দেখো। এইচ উচ্চতা ও থিটা নতিকোণ বিশিষ্ট একটা নততলের শীর্ষদেশ থেকে, এবার একটা নততলের প্রবলেম, একটা ব্লককে নততল বরাবর ছেড়ে দেওয়া হলো। ভালো কথা, নততলের পাদদেশে পৌঁছাতে ব্লকটির যে সময় লাগে, আচ্ছা এখানে মানে ফ্রিকশন নাই, নলে একটা মানে
কেস থাকতো যে পৌঁছাবে কি পৌঁছাবে না ডিপেন্ড করতো, একটা ফ্রিকশনলেস হিসেবে ধরা হচ্ছে, মানে কোনো ঘর্ষণ নেই। কেন বুঝতে পারবে এখনই? প্রথমত এটা হলো একটা নততল, এটা হলো একটা নততল, সাপোজ এ বি সি। এখানে মনে করো একটা ব্লক যে কোনো পজিশন আঁকলাম, অ্যাকচুয়ালি টপ পজিশনে আঁকা উচিত, আমি এখানে আঁকলাম, যে কোনো পজিশনে আঁকলাম, এখানে আঁকতে হতো, আঁকলাম। এই বস্তুটার মাস এম, বস্তুটার মাস কত? এম। এবার দেখো বস্তুটা যদি তুমি এফবিডি করো, এফবিডি না করলে জানতেই তো পারবে না যে কি ফোর্স ও মানে কি নেট ফোর্সে ও এগাবে। এফবিডি যদি করো তাহলে তুমি দেখতে পাবে যে বিসিটা যেহেতু পৃথিবীর উপরে আছে, তাহলে বিসির সাপেক্ষে পৃথিবীর কেন্দ্র বরাবর কাজ করবে ওর ওয়েট mg। ওকে, যেটা কিন্তু বিসির কেন্দ্র বরাবর কাজ করবে, সেটা কিন্তু ওর যে তলে আছে সেই তলের সাথে লম্বভাবে কাজ করবে না। mg অলওয়েজ ওয়ার্ক টুয়ার্ডস আর্থ, সেন্টার অফ আর্থ, মানে mg সবসময় পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে, সে বস্তুটা যে পজিশনেই থাকুক না কেন। তার মানে তুমি ভাবতে পারতে যে এই বরাবর কাজ করবে না, এই তলের সাথে লম্বভাবে mg কাজ করবে না। mg সবসময় পৃথিবীকে দেখতে হবে, বিসিটা পৃথিবীর উপর আছে, তার সাপেক্ষে লম্বভাবে কাজ করবে, মানে সেন্টার আর্থের সেন্টারের দিকে কাজ করবে, ঠিক আছে। সো এখানে যদি এটা থিটা কোণ করে থাকে, তাহলে অ্যাকচুয়ালি যেদিকে তুমি ফিল করছো সেটা থিটা কোণ করে শিফট করে গেছে। তুমি কোনো বস্তুকে কি ফিল করো, এখানে একটা বস্তু রাখা যদি থাকে তাহলে এইভাবে এমজি কাজ করে, কিন্তু না, সেটা যদি এটাও অ্যাঙ্গেলে শিফট করে তাহলে ওইটাও কিন্তু এই তলটার সাথে এটাও এমজিটাও কিন্তু অ্যাঙ্গেলে শিফট করে গেছে, কিন্তু সেটা টুয়ার্ডস আর্থই থাকবে, অন্য জায়গায় হবে না, ঠিক আছে, এই ডিরেকশানে হবে না, এটা কিন্তু আর্থের দিকেই থেকে যাবে। অর্থাৎ এটা যতই ঘুরুক ওর নিজের মতো, এটা থিটা হলে ও থিটা কোণ করে পৃথিবীর কেন্দ্রের দিকেই তাকেই থাকবে এমজিটা। ওকে, তবে যেহেতু এমজিটা মানে যেদিকে কাজ করছে সেটা যেটা বস্তুটা যে তলে আছে তার লম্বের সাথে থিটা কোণ করে আছে, তো সেই বরাবর এমজির কিন্তু একটা উপাংশ কাজ করবে যেটা হবে এমজি কস থিটা, ঠিক আছে। অ্যাজ ওয়েল অ্যাজ এই বরাবর কাজ করবে অনুভূমিক উপাংশ যা হবে mg সাইন থিটা। আর যেহেতু এখানে একটা সংস্পর্শ তল আছে, এই বরাবর কাজ করবে নর্মাল, বা আর দিয়েও লিখতে পারো নর্মাল রিয়াকশন ফোর্স, আর কোনো সংস্পর্শ নাই। এই বরাবর একটা ফ্রিকশন বা ঘর্ষণ কাজ করে, কিন্তু যেহেতু আমরা এটা নিউটনস ল পড়ছি এবং ঘর্ষণের কথা উল্লেখ করেনি, ফলে আমরা এই ঘর্ষণটাকে আপাতত এর মধ্যে ইনক্লুড করব না। যদি ইনকেস ঘর্ষণ চ্যাপ্টার পড়ার পর প্রবলেমটা থাকতো তাহলে কিন্তু ঘর্ষণের একটা মান দেওয়া থাকতো, একটা ঘর্ষণ গুণাঙ্কের মান দেওয়া থাকতো, সেটা কিন্তু আমরা এখানে ইনক্লুড করব না। তার মানে এখানে ধরে নেব যে কোনো ঘর্ষণ নাই। ওকে, এবার যদি এফবিডি করো তাহলে তুমি দেখতে পাচ্ছ এই বডিটার উপর এই বরাবর এন কাজ করছে, এই বরাবর এমজি কস থিটা কাজ করছে, এবং এই বডিটা না ভেতরে ঢুকে যাচ্ছে না বডিটা আকাশে উড়ে যাচ্ছে। অর্থাৎ এই দুটার কিন্তু কি বললাম, নেট ফোর্স 0 হবে। অর্থাৎ এটা তুমি করলেও পারো না করলেও পারো, মানে এন ইকুয়াল টু mg cos থিটা হবে, যেটার কোনো দরকার নেই এটাতে, তাও বলে দিলাম। মানে n মাইনাস mg ইকুয়াল টু mg cos থিটা ইকুয়াল টু 0, সেখান থেকে n ইকুয়াল টু mg cos থিটা, মানে এই দুটো কিন্তু ইকুয়াল অ্যান্ড অপোজিট হবে, বিকজ বস্তুটা ভার্টিক্যালি বা আপওয়ার্ড ডাউনওয়ার্ড ডিরেকশনে কোনো মুভমেন্ট নেই। যদি কোনো মুভমেন্ট এই ডিরেকশনে না থাকে তাহলে ওই ডিরেকশনের নেট ফোর্স 0, ওই ডিরেকশনটা নিউটনসের ফার্স্ট ল ফলো করছে। কিন্তু এই যে ডিরেকশনটা, এই ডিরেকশানে কিন্তু mg সাইন থিটা রয়েছে, তার অপোজিটে কিন্তু কিছু নেই। অর্থাৎ শুধুমাত্র mg সাইন থিটা বলের জন্য ও কিন্তু নিচের দিকে মুভ করবে, এবং সে এই বরাবর কিন্তু একটি অ্যাক্সেলারেশন পাবে। এবং সেক্ষেত্রে যদি আমরা নিউটনস ল এর সেকেন্ড ল ইউজ করি, এখানে কিন্তু নেট ফোর্স এদিকে কিছু নেই, শুধু mg সাইন থিটা। সো এখানে নেট ফোর্স কিন্তু হবে mg সাইন থিটা অনলি, ইকুয়াল টু হবে এম এ, যেটা নেট ফোর্স ইকুয়াল টু এম এ হয়, এখান থেকে এম কেটে গেল। সো এ ইকুয়াল টু বেরোলো জি সাইন থিটা। সো কোনো বডি যদি তোমার নততল বরাবর নামে তাহলে সে যে অ্যাক্সেলারেশনটা পায় তার মান হলো জি সাইন থিটা, হয়ে গেল, অ্যাক্সেলারেশনটা গেল। এবার আমরা এইটুকুই ছিল নিউটনস ল অফ মোশন। এবার আমরা চলে যাব সোজা এখান থেকে কাইনেমেটিক্স বা একমাত্রিক গতিতে। কেন যাব? কারণ আমাদের এখন বের করতে হবে যে টাইম কত লেগেছে। তো টাইম কত লেগেছে সেটা যদি অ্যাপ্লাই করি তাহলে বলবো এবি মনে করো সরণ, তাহলে এবি ইকুয়াল টু এস ইকুয়াল টু ইউটি, প্রাথমিক বেগ 0 দাঁড়িয়েছিল, ওই mg সাইন থিটা পেলো বলে ও এ গেল, তাহলে 0 প্লাস হাফ অফ এ টি স্কোয়ার, দ্যাট ইজ হাফ অফ জি সাইন থিটা ইন্টু টি স্কোয়ার।
এবার এবির মান কত? এবির মান আবার বের করার জন্য আমরা চলে যাবো ক্লাস 10-এর হাইট অ্যান্ড ডিস্টেন্সের প্রবলেমে, যে এ থেকে সি এটা তো এইচ, তাই না, আর আর এটা থিটা। তাহলে আমি এখান থেকে বলতে পারি দেখো এইচ বাই এ বি ইকুয়াল টু সাইন থিটা, বলতে পারি না, লম্ব বাই অতিভুজ ইকুয়াল টু কি সাইন থিটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ বি ইকুয়াল টু এইচ বাই সাইন থিটা। সো পুট ইট হিয়ার, দেয়ারফর এখান থেকে এইচ বাই সাইন থিটা ইকুয়াল টু হাফ অফ জি সাইন থিটা into t square. So therefore t square equal to 2h by g sin square theta. That implies t is equal to 1 by sin theta root over 2h by g. Root over 2h by g. So option C. Okay. 4 নম্বর, সুষম গতিবেগে চলন্ত একটা বস্তুর উপর যদি কোনো বস্তু সুষম গতিবেগে থাকে, দ্যাটস ফার্স্ট ল, যে কোনো বস্তুর উপর যদি নেট ফোর্স শূন্য হয় তাহলে বস্তুটি স্থির থাকলে স্থির থাকবে, গতিশীল থাকলে সুষম গতিবেগে চলবে। সো দিস দ্য অপশন ইজ দ্য নেট ফোর্স ক্রিয়া করবে না, দ্য নেট শূন্য বল ক্রিয়া করবে, অপশন বি। একটি সুষম ত্বরণ তো কাজ করবেই না, নেট ফোর্স নাই, ওপর কোনোটি নয়, হচ্ছে না। সো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চল নেক্সট। 5 এবং 6 দেখো। 5 বলছে একটা মোটর গাড়িতে একটা ওলন্দরি ঝুলছে, ভালো কথা। গাড়িটি যখন এ ত্বরণ সহ অনুভূমিক পথে চলে তখন উলম্ব তলের সাথে ওলন্দরির নতি, আচ্ছা এই জায়গাটা একটা নতুন জিনিস বোঝার আছে, সেটা হলো অলিক বল। কি জিনিস মনে রাখবে, তুমি যখন বাসে চলো, বাস যখন হঠাৎ চলতে শুরু করে তোমার বডি কী হয়, পেছন দিকে হেলে যায়। এটা অবশ্যই নিউটন ফার্স্ট লয়ের কী বলে ওটাকে, তোমার গতি স্থিতিজাতের উদাহরণ, যে তোমার আপার বডি স্থির থাকতে চাই বলে পিছনে চলে আসে, পা গাড়ির সাথে এগিয়ে যায়। তাছাড়াও এখানে আরেকটা কনসেপ্ট লাগানো যেতে পারে, যে যখন তোমার বডি মানে কোনো বস্তু সামনের দিকে এগায় এবং সেই বস্তুটার সংস্পর্শে যদি অন্য কোনো বস্তু থাকে, তাহলে বস্তুটা সামনের দিকে যে অ্যাক্সেলারেশন নিয়ে এগায়, সেই অ্যাক্সেলারেশনের বা ত্বরণের রেসপেক্টে তোমার মধ্যে একটা অপোজিট ফোর্স কাজ করে, যেটা অলিক বল বলা হয়। সেই ত্বরণটা তোমার মধ্যে ঢুকে গিয়ে একটা অপোজিটে ফোর্স কাজ করে বলে তুমি হেলে যাও, ঠিক আছে। যেমন বাসের উপরে যদি থাকো, বাস যদি এগায়, তুমি পিছন দিকে শিফট করে যাবে যদি বাসের উপরটা মসৃণ হয়, মানে বাস সামনের দিকে যে অ্যাক্সেলারেশন নিয়ে যাচ্ছে সেই অ্যাক্সেলারেশনটা তোমার উপর উল্টো দিকে অ্যাপ্লাই হয়। ফলে তোমার উপর যদি অ্যাক্সেলারেশন এ অ্যাপ্লাই হয়, তোমার মানে মাস যদি এম হয়, তাহলে তোমার উপর কিন্তু একটা এম এ ফোর্স অপোজিটে কাজ করে, যেটাকে বলা হয় অলিক বল, ঠিক আছে। তো এখানেও কিন্তু সেম অলিক বল কাজ করবে। মানে মনে করো এটা তোমার কোনো মোটর গাড়ি হলো, এই মোটর গাড়ি, এখানে পিছনে মনে করো একটা সিট আছে, তুমি এই চালাচ্ছ, হ্যান্ড মানে মোটর গাড়ি চালাচ্ছ, এইখানে মনে করো সিটে একটা কোনোভাবে একটা ওলন্দরিতে একটা বস্তু ঝুলছিল। তো ব্যাপারটা, তুমি যদি সামনের দিকে এ অ্যাক্সেলারেশন নিয়ে যাও, তাহলে এর উপরে কিন্তু এই বরাবর একটা, এর মাস যদি এম হয়, এ অ্যাক্সেলারেশনের ডিউ টু এম এ ফোর্স কাজ করবে, বুঝতে পারলে। এবং সেই জন্য কী হবে, এরকম একটা এই বরাবর এরকম করে ঝুলবে, ঠিক আছে, এরকম একটা থিটা করে এদিকে শিফট করে যাবে। তার মানে এখানে তোমার কাজ করছিল এম জি আর এখানে কাজ করছিল এম এ। তাহলে এই যে এই অ্যাঙ্গেল থিটাটা তোমাকে বার করতে বলেছে, যে এই আর এখানে থিটা বার করা মানে এই থিটাটাই বার করা, বুঝতে পারলে তো ব্যাপারটা। কেসটা বোঝো আগে। মোটর গাড়িতে তোমার পিছনে মনে করো কোনো সিটের সাপেক্ষে কিছু একটা রড ফড দিয়ে কিছু একটা দড়িতে কিছু একটা ঝুলছিল, সে ঝুলছিল যেহেতু, তুমি যেহেতু সামনে এই অ্যাক্সেলারেশন নিয়ে যাচ্ছিলে, অর্থাৎ এই জিনিসটা কিন্তু পিছন দিকে উঠবে। কেন? কারণ এই অ্যাক্সেলারেশনের জন্য এই অ্যাক্সেলারেশনটা এর মধ্যে উল্টো দিকে কাজ করে অ্যাজ এ অলিক বল। ফলে এর উপর যে ফোর্সটা কাজ করবে অলিক ফোর্স, সেই ফোর্সটা যাবে এম ইন্টু এ, এমটা এই বস্তুটার মাস, ফলে এদিকে শিফট করবে। আর নিজস্ব ওয়েট তো নিচের দিকে আছে এমজি। ওভারঅল এই দুটোর জন্য ও একটা অ্যাঙ্গেল করে থাকবে। ফিল করতে পারছো, গাড়ি চালাচ্ছ তো পিছনে যে দড়িতে কিছু ঝুলালে সেটা কিন্তু অ্যাঙ্গেল করে থাকবে। সেই অ্যাঙ্গেলটাই জানতে বলেছে উলম্বের সাপেক্ষে। তাহলে উলম্ব সাপেক্ষে থিটা হয় অ্যাঙ্গেলটা, তাহলে এখান থেকে ইজিলি বলতে পারি যে ট্যান থিটা ইকুয়াল টু কী হয়, এই অ্যাঙ্গেল সাপেক্ষে এটা ভূমি, এটা লম্ব, তাই তো। তাহলে এম এ বাই এম জি, এম এম কেটে গেল, এ বাই জি। সো থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স এ বাই জি। সো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এই অলিক বল কনসেপ্টটা এখানে বোঝার, আদারওয়াইজ কি সিম্পল জিনিস একবারে। হ্যাঁ,
6 নম্বর, একটা মোটর গাড়ি 50 কিমি/আওয়ার বেগে যাচ্ছে, ব্রেক কষে 6 মিটার দূরত্বের মধ্যে থামানো হলো। যদি একই ধরনের অন্য একটা মোটর গাড়ি 100 কিমি/আওয়ার বেগে যায়, তবে তাকে কত দূরত্বের মধ্যে থামানো যাবে? যেহেতু এখানে ব্রেক কষে 6 মিটার দূরত্বে থামানো হলো, যেহেতু এই বেগে যাচ্ছিল, সেম মোটর গাড়ি, বেগ আলাদা, তবে তাকে সেম ভাবেই থামানো হবে, জাস্ট যেহেতু বেশি স্পিডে চলছিল অর্থাৎ বেশি দূরে গিয়ে থামবে। কিন্তু তুমি তোমার ব্রেক কষে এই প্রথম কেসে যে বন্ধনটা দিতে পারবে, দ্বিতীয় কেসে কিন্তু তুমি সেই সেম বন্ধন দেবে। সেম বন্ধন দেওয়ার দরুনই, যেহেতু বেশি স্পিড ছিল, স্পিডটা সেম হারে কমানোর দরুনই একটু বেশি দূরে গিয়ে থামবে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু দুটো কেসে বন্ধনের মান কিন্তু সেম, এটা কিন্তু আগে বুঝতে হবে। হ্যাঁ, এবার প্রথম কেস যদি ধরো, প্রথম কেসে তুমি দেখো ইউ ইকুয়াল টু 50 কিমি/আওয়ার বেগে তুমি চলছিলা, দ্যাট ইজ 50 × 5/18 মিটার/সেকেন্ড। ওকে, তুমি যদি এস ইকুয়াল টু 6 মিটার ক্রস করে ভি ইকুয়াল টু 0 করে ফেলেছো, থেমে গেছো। সো এখান থেকে আর তোমার মন্দন এ হলো মন্দন, একে মন্দন করেছো। তাহলে এখান থেকে তুমি যদি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করো যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, যেহেতু মন্দন, সো এখান থেকে তোমার বেরিয়ে যাবে 0 ইকুয়াল টু 50 × 5/18 তার স্কোয়ার মাইনাস 2 × a × 6, দ্যাট ইমপ্লাইজ a ইকুয়াল টু বেরাবে 50 × 5/18 তার স্কোয়ার থাকলো। এটা ক্যালকুলেশন করবো না, কারণ একবারে করবো। 18 এটা দিতে গেলে 12 হবে, ভাগ 12, 1/12, তাই তো? 12, এটা হলো এ বেরোবে। এবার পরবর্তী ক্ষেত্রে ইউ এর মান 100 কিমি/আওয়ার। ওকে, দ্যাটস মিন 100 × 5/18। পরবর্তী ক্ষেত্রে এস কত জানি না, তবে এ কিন্তু এটাই 1/12 × 50 × 5/18 তার স্কোয়ার, এটা কিন্তু এ। তাহলে এই ক্ষেত্রে আমাকে এসটা বার করতে হবে, ভিটা 0 কারণ থেমে যাচ্ছে। সো এখান থেকে আবার যদি অ্যাপ্লাই করি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as এবং বসাই দিই ভি এর মান 0, ইউ এর মান 100 × 5/18 তার স্কোয়ার মাইনাস 2 × a এর মান 1/12 × 50 × 5/18 তার স্কোয়ার ইন্টু এস। তাহলে এখান থেকে এস ইকুয়াল টু বের করতে হবে। সো এখানে এটা কেটে 6 করে দিলাম। এবার থাকলো তাহলে কত, 1/6 50 × 5/18 তার স্কোয়ার, থাক একবারে করে দিচ্ছি। এস ইকুয়াল টু এদিকে 100 × 5/18 তার স্কোয়ার ইন্টু 6 গুণে যাবে, নিচে ছিল, ইন্টু 18/50 × 5 তার স্কোয়ার। দেখো এটা বোঝা গেল না, দেখো এস ইকুয়াল টু বার করছি। সো এটাকে আগে নিয়ে আসলাম, নিচে 6 ছিল, ওপরে গুণ হলো, এটা নিচে গেল, এটা উপরে গেল। ওকে, তো এটা ক্যালকুলেশন করলেই তোমার এস এর মান বেরিয়ে যাবে। দ্যাট ইজ প্লাস এখানে 100 × 100 × 5 × 5 × 6 × 18 × 18, 18 × 18 × 50 × 50 × 5 × 5, 5 5 5 5, 18 18 18 18, 50 দুগুণে 100, 50 দুগুণে 100, 2 দুগুণে 4, 4 6 24, 24 মিটার। সো 24 মিটার দূরে গিয়ে থামবে, অপশন ডি। ওকে, নেক্সট 7 8 7 কি বলছে, 0.5 কেজি ভরের একটি বল, আচ্ছা এটা এই বলটা কিন্তু ফোর্স না, এটা বল 2 মিটার/সেকেন্ড বেগে গতিশীল রয়েছে। ভালো কথা, এখন 2 সেকেন্ড সময় ধরে ওই বলটার উপর এক্স বল ক্রিয়া করলো, এটা কিন্তু ফোর্স এই বলটা। তাহলে বলটির বেগ হলো 3 মিটার/সেকেন্ড। তাহলে এক্স এর মান কত? এ খুবই সিম্পল অঙ্ক। আমরা জানি যে এফ ইকুয়াল টু হয় এম × এ। ওকে,
আবার এম, এ মানে হয় ভি মাইনাস ইউ বাই টি, ব্যাস সব বসিয়ে দেওয়া হয়ে গেল। এম হলো 0.5 কেজি, ভি হলো 3 আর ইউ হলো 2, আর টাইম কত 2 সেকেন্ড, তাহলে 0.5 ইন্টু 1/2 দ্যাট ইজ 0.25। ওকে, দ্যাটস মিন এফ ইকুয়াল টু 0.25, তাহলে এক্স বল যেটা ক্রিয়াশীল সেটা হলো 0.25। সো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। খুবই পাতি একটা অঙ্ক। 8 নম্বরটা কি বলছে, 1000 কেজি ভরের একটি মোটর গাড়ির উপর 500 নিউটন বল প্রয়োগ করে অনুভূমিক রাস্তার ওপর দিয়ে স্থির বেগে ধীরে ধীরে গতিশীল করা হলো। এই স্থির বেগ কথাটা বলেছে মানে এখানে কিন্তু অঙ্কটা ডেঞ্জারাস হয়ে গেছে। অঙ্কটা আর নিউটনস ল অফ মোশনের মধ্যে সীমাবদ্ধ নেই, অঙ্কটাতে কিন্তু ঘর্ষণ ঢুকে গেছে। কি করে বুঝাচ্ছি, যদি প্রযুক্ত বলের মান 1000 নিউটন হয় তবে গাড়িটার ত্বরণ কত হবে। দেখো এখানে কিন্তু খুবই ইন্টারেস্টিং ফ্যাক্ট ঢুকে গেছে, যেটা হলো ঘর্ষণ, যেটা তোমরা এখন বুঝতে পারবে না। এখন যদি বুঝতে পারো ভালো কথা, না বুঝতে পারলে কোনো চাপ না নিয়ে তোমরা ঘর্ষণ চ্যাপ্টারটা কমপ্লিট করে এটাকে, এই অঙ্কটাকে স্টার দিয়ে রেখে আবার রিটার্ন দেখবে, ইজিলি বুঝে যাবে। ঠিক আছে, আমি তাও চেষ্টা করছি বোঝানোর, কিন্তু তোমরা মনে রাখবে এখানে কিন্তু ঘর্ষণ ঢুকছে, যে চ্যাপ্টারটি তোমার এখনও পড়া হয়নি। যেহেতু চ্যাপ্টারটি পড়া হয়নি তোমার একটু হলেও অসুবিধা হতে পারে, টেনশন নেবে না, ঘর্ষণ পড়ে রিটার্ন আসবে। দেখো 1000 কেজি ভরের একটা মোটর গাড়ির উপর 500 নিউটন বল প্রয়োগ করা হলো, তবুও তার বেগ স্থির থাকবে, মানে গতিবেগ চেঞ্জ হবে না, বেগ পাল্টাবে না, মানে ত্বরণ হবে না, এ ইজ ইকুয়াল টু 0 হবে। এটা কখনো সম্ভব? কারোর উপর বল প্রয়োগ করা হলো কিন্তু ত্বরণ হলো না, সম্ভব কি? হ্যাঁ সম্ভব। তখনই সম্ভব যখন তার উপর নেট ফোর্স 0 হয়, মোট বল যদি 0 হয়। তার মানে এখানে 500 নিউটন যদি এটা একটা বস্তু হয়, বস্তু না গাড়ি বলেছে আর কি, গাড়ি হয়, তাহলে এই গাড়িটার উপর যদি সামনের দিকে 500 নিউটন বল প্রয়োগ করা হয় এবং তাও তার ত্বরণ না হয়, তার মানে বুঝতে হবে এখানে যে ঘর্ষণ বলটা কাজ করছে এর উপর, সেটার মানও 500 নিউটন, এবং এই ঘর্ষণ বলটাকে বলা হয় চলঘর্ষণ। এবং এটা কিন্তু একটা সেলফ অ্যাডজাস্টিং ফোর্স, মানে নিজেকে নিজে পরিবর্তন করতে পারে। মনে রাখবে ঘর্ষণ বল একটু সেলফ অ্যাডজাস্টিং ফোর্স, নিজেকে পরিবর্তন করতে পারে। ক্লাস 8-এ পড়েছো, তাও একটু বোঝানোর চেষ্টা করছি। মনে করো তুমি একটা জায়গায় বসে আছো, তোমাকে কেউ ঠেলছে, মনে করো তোমাকে 5 নিউটন বলে ঠেলছে, তুমি সরছো না। এর মানে বুঝতে হবে তোমার উপর বল প্রয়োগ করা সত্ত্বেও তুমি স্থির আছো, তার মানে তোমার নেট ফোর্স 0। এর মানে এটাই হলো যে তুমি যে বসে আছো মেঝেতে, সো মেঝের সাথে তোমার উপর যে ঘর্ষণ বল কাজ করছে, যে সেটাও 5 নিউটন বলে 0। এবার যখন তুমি তোমার উপর ফোর্স অ্যাপ্লাইড ফোর্স 10 নিউটন করে দিলাম, তখনও যদি তুমি না নড়ো, তার মানে ঘর্ষণ বলটাও নিজেকে সেলফ অ্যাডজাস্ট করে 10 নিউটন করে ফেলেছে, ফলে নেট ফোর্স 0 বলে তুমি কিন্তু স্থির রয়েছো। এরপর যখন তুমি মুভমেন্ট করতে শুরু করবে, এর অর্থ হলো ঘর্ষণ বল বলছে আমি আর বাড়তে পারবো না, সেটাকে বলা হয় সীমাস্থ ঘর্ষণ। এরপরে তুমি যদি ফোর্স অ্যাপ্লাই করো তাহলে কিন্তু বস্তু চলতে শুরু করবে, অর্থাৎ এবার কিন্তু তোমার অ্যাপ্লাইড ফোর্স এর থেকে ঘর্ষণ বল আর নিজেকে বাড়াতে পারবে না। এরপরে তুমি যখন চলতে শুরু করলে, তখন তুমি যদি সমবেগে চলো, তার মানে আবার ঘর্ষণ বল, মানে কি বলবো, ঘর্ষণ বলটা যেটা থেকে গেছে, তুমি মানে যে ম্যাক্সিমাম মান থেকে গেছে ঘর্ষণ বল, যে এর থেকে বেশি বাড়াতে পারবো না, তুমি এবার তোমার ফোর্সটাকে কমিয়ে সেই ঘর্ষণ বলে সমান করলেও তুমি এবার স্থির বেগে চলতে পারবে। কথাটা বুঝলে? আবার একবার বলি, মনে করো এই বস্তুটার উপর তুমি দিলে 2 নিউটন, তাহলে ঘর্ষণ বল 2 নিউটন, থেমে আছে। তুমি দিলে 4 নিউটন, তাহলে ঘর্ষণ বলও 4 নিউটন, থেমে আছে। এবার মনে করো তুমি দিলে 7 নিউটন, ঘর্ষণ বল মনে করো 5 নিউটনে বেশি বাড়বে না, তার মানে এবারও চলতে শুরু করলো। ওকে, এবং যেহেতু নেট ফোর্স থাকবে 7 - 5 2 নিউটন, অর্থাৎ অ্যাক্সেলারেশন থাকবে। কিন্তু তুমি যদি ওকে সমবেগে চালাতে চাও, এবার তুমি তোমার ফোর্স করে দাও 5 নিউটন। কী করে দাও? 5 নিউটন। এমন তো অবস্থায় ঘর্ষণ বল তো 5 নিউটনের থেকে পরিবর্তন হবে না, তো নেট ফোর্স আবার 0। কিন্তু এখন তো চলমান, আর চলমান বস্তুর ক্ষেত্রে নিউটনস ল কী বলে, যে গতিশীল তার ক্ষেত্রে যদি নেট ফোর্স 0 হয়, তাহলে কিন্তু সে সমবেগে চলতে থাকবে। এবার এই বস্তুটা যেহেতু সমবেগে চলছে, আফটার অ্যাপ্লাইং 500 নিউটন ফোর্স, মানে এর উপর অ্যাপ্লাইং ফোর্স 500 নিউটন, এই সমবেগে চলছে, তার মানে এর উপরে অ্যাপ্লাইং ঘর্ষণ ফোর্স কত? 500 নিউটনই হবে। ওকে, তাহলে এখানে নেট ফোর্স 0 হবে। ক্লিয়ার? তাহলে কিন্তু এখানে কোনো রকম কী বলে ওটাকে, তোমার মানে কী বলবো, কোনো রকম অ্যাক্সেলারেশন হবে না। পরবর্তী ক্ষেত্রে যখন আমি এর উপর 1000 নিউটন ফোর্স দেব, কত দেবো?
1000 নিউটন ফোর্স দেব, তখন মনে রাখতে হবে এই 500 নিউটন ঘর্ষণ বলটা কিন্তু থেকে যাবে এবং সে কিন্তু নিজেকে আর বাড়াতে পারবে না, কারণ সেটা চলঘর্ষণের যে মানটা সেটা কিন্তু তার থেকে সীমাস্ত মান পেরিয়ে গেলে আর ঘর্ষণ বল নিজেকে বাড়াতে পারে না। ঠিক আছে, তার মানে এবার থেকে কিন্তু বস্তুটার মধ্যে অ্যাক্সেলারেশন চলে আসবে। সো এখানে কিন্তু এবার আমি এই বস্তুটার উপর অ্যাপ্লাই করব এফবিডি। এফবিডি কি বলে? নেট ফোর্স ইকুয়াল টু এম এ। নেট ফোর্স কিন্তু 1000 মাইনাস 500, কারণ এদিকে 1000 কাজ করছে, এদিকে ঘর্ষণ 500 কাজ করছে। ইট ইজ ইকুয়াল টু এম এ। এম মানে কত? 1000 কেজি ইন্টু এ বার করতে হবে। দ্যাটস মিন এ ইকুয়াল টু 500 বাই 1000, দ্যাট ইজ ইকুয়াল টু 1/2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অপশন বি। বোঝা গেল? চলো নেক্সট। 9-10। 9 কি বলছে? 0.5 কেজি ভরের একটি ক্রিকেট বল 30 মিটার পার সেকেন্ড বেগে গিয়ে লম্বভাবে একটা ব্যাটকে আঘাত করলো এবং বিপরীত দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে প্রতিক্ষিপ্ত হলো। তো বলের দ্বারা ব্যাটের উপর প্রযুক্ত বলের ঘাত কত? আচ্ছা, বলের ঘাত, এটা একটু মনে রাখবে ফর্মুলাটা। বলের ঘাত মানে হলো ভরবেগের পরিবর্তন। বলের ঘাতের দুটো ফর্মুলা আছে, একটা হলো বল ইনটু দ্য টাইম। এবার যদি বল আর টাইম দুটো না দেওয়া থাকে তাহলে আরেকটা ফর্মুলা হলো ভরবেগের পরিবর্তন। বলের ঘাত ইকুয়াল টু বল টাইমকে ক্যালকুলেশন করলেই পাওয়া যায় যে বলের ঘাত ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন। সো ভরবেগের পরিবর্তন মানে ভর কত? 0.5 কেজি। ওকে, বেগের পরিবর্তন কত? বেগের পরিবর্তন হলো 30 মিটার পার সেকেন্ড বেগে এসছে মাইনাস 20 মিটার পার সেকেন্ড বেগে উল্টো দিকে গেছে, তাহলে বেগ পাল্টে যাবে, ডিরেকশন পাল্টে যাবে। এটা হলো বেগের পরিবর্তন। তাহলে ভরের সাথে বেগের পরিবর্তন গুণ করলেই হয়ে গেল ভর বেগের পরিবর্তন। সো 0.5 ইন্টু 50, তাই দ্যাট ইজ ইকুয়াল টু 0.5 ইন্টু 50 মানে 25। সো 25 নিউটন ইন্টু সেকেন্ড। সো অপশান সি। 0.25 কেজি ভরের একটি ক্রিকেট বল 10 মিটার পার সেকেন্ড দ্রুতিতে ধাবমান হয়ে ব্যাট দ্বারা আঘাত পেয়ে একই দ্রুতিতে 0.01 সেকেন্ডে ফিরে এলো। তাহলে ব্যাটের উপর ক্রিকেট বল দ্বারা প্রযুক্ত বল, আচ্ছা বল তো জানি আমরা, বল ইকুয়াল টু হয় হলো ভর বেগের পরিবর্তনের হার। কী হয়? পরিবর্তনের হার। দ্যাটস মিন সেম। তাহলে ভর কত? 0.25। বেগের পরিবর্তন কত? 10 মিটার পার সেকেন্ড বেগে গেছিলো, আবার 10 মিটার পার সেকেন্ড বেগেই ফিরে এসছে উল্টো দিকে। ঠিক আছে, একই দুইতে। আর টাইম কত? হার মানে টাইম দিয়ে ভাগ করা। টাইম কত? 0.01। ক্যালকুলেশন করো। 0.25 ইন্টু 20 ডিভাইডেড বাই 0.01। এখান থেকে পয়েন্ট পেলো, এখান থেকে পয়েন্ট পেলো, সেম। তাহলে 25 আর 20 গুণ করলে 500 নিউটন। সো অপশন ডি। ঠিক আছে, মানে তোমার প্রযুক্ত বল মানে নিউটন, আর বলের ঘাত কিন্তু নিউটন ইন্টু সেকেন্ড। ওকে, চলো নেক্সট। 11 কি বলছে? এম ভরের একটা বল ভি বেগে একজন ব্যাটসম্যানের দিকে ছোড়া হলো। ব্যাটসম্যানটা বলটাকে আঘাত করলো এবং একই বেগে থিটা কোণে বিচ্যুত করলো। বলের ঘাত কত? বলের ঘাত মানে ভরবেগের পরিবর্তন। ওকে, বাট এক্ষেত্রে ভরবেগের পরিবর্তনটা ইজি পরিবর্তন নয়, কারণ যেদিকে বল এসছে সেদিকে বলটাকে মারা হয়নি, বলটাকে থিটা কোণ করে মারা হয়েছে। দ্যাটস মিন যদি এটা বল আসে মনে করো ভি বেগে, আর এটা মনে করো ব্যাট থেকে থিটা কোণে আবার ভি বেগে বলটা কিন্তু চলে গেছে। ঠিক আছে, তাহলে কিন্তু এক্ষেত্রে ব্যাপার হয়ে গেল যে তোমার নর্মালি ভি বেগে আসছিল এম ভরের, তাহলে এমভি হলো ইনিশিয়াল ভরবেগ, তবে অন্তিম যে ভরবেগ সেটা কিন্তু আর এমভি হবে না, কারণ ভি এর আবার দুটো কম্পোনেন্ট হয়ে যাবে, একটা এই বরাবর, একটা এই বরাবর। এটা যদি থিটা হয় তাহলে এইটাও থিটা হবে এবং এটা হবে ভি কস থিটা আর এটা হবে ভি সাইন থিটা। দেখে নাও, তাই তো ওকে। তাহলে এক্ষেত্রে যদি তুমি ভরবেগের পরিবর্তন দেখো তাহলে তোমাকে দুটো অক্ষই দেখতে হবে, এক্স অক্ষ দেখতে হবে, ওয়াই অক্ষ দেখতে হবে। যদি এক্স অক্ষ দেখো তাহলে ডেল্টা পি এক্স যদি বলি, বা এক্স অক্ষ বরাবর ভরবেগের পরিবর্তন যদি বলি, তাহলে সেটা হবে তোমার এক্স অক্ষ বরাবর ইনিশিয়াল ভরবেগ এম ভি, অন্তিম ভরবেগ মাইনাস অন্তিম ভরবেগ হলো এক্স অক্ষ বরাবর এম ভি কস থিটা মাইনাস এম ভি
কস থিটা। এখানকার মাইনাস বোঝাচ্ছে অপোজিটে, আর আর এটা বোঝাচ্ছে পরিবর্তন, আর এটা বোঝাচ্ছে অপোজিটে, আর এক্স অক্ষ বরাবর এমবি ছিল, আর এক্স অক্ষ বরাবর ছিল, আর এটা যেটা এমবি কস থিটা, কারণ এক্স অক্ষ বরাবর অপোজিটে আর একটা উপাংশ হলো ভি কস থিটা। ওকে, তাহলে এখান থেকে এটা হবে এমভি প্লাস এমভি কস থিটা থাকলো। ডেল পি ওয়াই যদি দেখো, তো ডেল পি ওয়াই ইনিশিয়ালি যেহেতু এক্স অক্ষ বরাবর বলটা এসছে, তাহলে ইনিশিয়ালি ওর ভরবেগ 0 মাইনাস মাইনাস তোমার ওয়াই অক্ষ বরাবর কত এম ভি কস থিটা, দ্যাট ইজ এম ভি কস থিটা অনলি। এটা হলো তোমার কি ওয়াই অক্ষ বরাবর উপাংশ, ঠিক আছে। ওয়াই অক্ষ বরাবর এভাবেই ধরলাম 0, ঠিক আছে, কিন্তু এটাও ধরলাম যে ওয়াই অক্ষ বরাবর ব্যাট তো এদিকে, যদি ব্যাট এদিকে হয় তাহলে বল যদি আসেও 0 বেগে এদিকেই আসবে, তাহলে ওয়াই অক্ষে যাওয়া মানে তার অপোজিটে যাবে, ব্যাটের উল্টো দিকে, সেজন্য মাইনাস, সেই জন্য এমভি কস থিটা। তাহলে ডেল্টা পি এক্স হলো ভরবেগের পরিবর্তন এক্স অক্ষ বরাবর, ডেল্টা পি ওয়াই হলো ভরবেগের পরিবর্তন ওয়াই অক্ষ বরাবর। তাহলে আলটিমেট যে ভরবেগের পরিবর্তন ডেল পি, এটা আমরা ইউজ করবো ভেক্টর ল। ভেক্টর ল অনুযায়ী যদি ডেল পি এক্স ডেল পি ওয়াই জানি, তাহলে ডেল পি ইকুয়াল টু নাথিং বাট রুট ওভার ডেল পি এক্স স্কোয়ার প্লাস ডেল পি এক্স ডেল পি ওয়াই স্কোয়ার, বসে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। এটা হবে তোমার এমবি কমন নিয়ে বলছি, এম স্কোয়ার ভি স্কোয়ার, আর ভিতরে 1 প্লাস কস থিটা, মানে 1 প্লাস 2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা। ওকে, এটা প্লাস ডেল পি ওয়াই এমবি স্কোয়ার, এখানেও এম স্কোয়ার ভি স্কোয়ার কমন নিয়ে নিলাম একবারে, আর এটা কস স্কোয়ার থিটা অনলি, তাই তো। সরি, কথা ভুল করলাম, সরি, এখানে সাইন থিটা ছিল, ওয়াই বরাবর সাইন থিটা। ওকে, এমবি সাইন থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা। ওকে, সো এখান থেকে এমভি বেরিয়ে গেল রুট ওভার 1, এদিকে কস থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা গেল 2, মানে 1 প্লাস 1 2 কমন নিলে 1 প্লাস কস থিটা, তাই তো। দ্যাট ইজ ইকুয়াল টু এমভি, এবার 1 প্লাস কস থিটা মানে আবার 1 প্লাস কস থিটা মানে হলো কস স্কোয়ার থিটা বাই 2, 1 প্লাস কস থিটা মানে কস স্কোয়ার থিটা বাই 2। আচ্ছা, এখানে কথা ভুল করলাম, না কথা ভুল করে নি, 1 প্লাস 1 2 কমন নিলাম, 4 কি কথা আসছে 2ab 2 কস থিটা, ঠিক আছে, কথা ভুল করে নি, রুট 2 আসছে একটা, এটা বাদ করবো, হ্যাঁ ঠিক আছে, সরি, এখানে এই ফর্মুলাটা, এখানে ম্যাথমেটিক্সের ফর্মুলা লাগবে। যাই হোক, এমভি রুট ওভার, এই বারটা দেখো 2 থাকলো, আর 1 প্লাস কস থিটা হয় 2 কস স্কোয়ার থিটা বাই 2, কত হয় 2 কস স্কোয়ার থিটা বাই 2, এখানে করছে, হ্যাঁ, এমভি রুট ওভার 2, আর এখানে 2 কস স্কোয়ার থিটা বাই 2 মানে 4 কস স্কোয়ার থিটা বাই 2, দ্যাট ইজ ইকুয়াল টু 2 এমভি কস অফ থিটা বাই 2, অপশন ডি। দেখো হয়ে গেল, এইটুকুটাই কনসেপ্টের ক্যালকুলেশন, নিজেও করো, কোথাও ভুল হলে দেখে নাও, চেক করে নাও। একটা বস্তু কণার রৈখিক গতির ক্ষেত্রে বল সরণ লেখচিত্র, বল আর সময় লেখচিত্র দেওয়া হলো, তাহলে 0 থেকে 7 সেকেন্ড মানে ফার্স্ট থেকে লাস্ট অবধি কণাটার রৈখিক ভরবেগের পরিবর্তন কত। দেখো, যদি একটা কণার বল ভার্সেস সময় লেখচিত্র দেওয়া থাকে, মনে রাখবে তাহলে সেই কণাটার বল ভার্সেস সময়, তাই তো, তাহলে একদিকে বল বোঝাচ্ছে এটা সময়, এটা বল, তো এই লেখচিত্রের যে লেখচিত্রগুলো হবে তার ভেতরকার যে ক্ষেত্রফলটা হবে, অবশ্যই সেটা ভেক্টরিক্যালি, সেই ক্ষেত্রফলটা হলো তার ভরবেগের পরিবর্তন বোঝাবে। তাহলে কি বুঝলাম, কি বললাম, বল ভার্সেস সময়, যেমন আমরা জানি মানে বেগ ভার্সেস সময় লেখচিত্রের মধ্যেকার ক্ষেত্রফল বোঝায় সরণের মান, তেমনি বল ভার্সেস সময় লেখচিত্রের মধ্যেকার ক্ষেত্রফল বোঝায় কিসের মান, ভরবেগের পরিবর্তনের মান। তাহলে এখানে ভরবেগের পরিবর্তন বের করার জন্য কিছুই না, এইখানে যে লেখচিত্রগুলো তৈরি হচ্ছে তার ক্ষেত্রফলের টোটালটা করতে হবে। তাহলে প্রথম থেকে যদি শুরু করি, তাহলে আমরা কী বের করছি, ভর বেগের পরিবর্তন ইকুয়াল টু কী হবে, ইকুয়াল টু হবে এখানে এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা 1 ইন্টু 1 মানে 1 ইন্টু 1, এবার এটা হবে অবশ্যই মাইনাস, ঠিক আছে, মাইনাস কেন, কারণ এদিকে প্লাস, এটা হবে 2, এটা হবে 2 1 2 2, তো 2 ইন্টু 2
তারপরে প্লাস এটা হবে 1 2 আর এটা হলো 1 2 মানে হাফ ইন্টু 2 ইন্টু 2 তবে একটা মাইনাস। ওকে, তারপরে এটা হবে 1 ইন্টু 1। ওকে, এটা হবে হাফ ইন্টু, অবশ্যই একটা মাইনাস হবে, মাইনাস সাইড ভুলবে না, নিচের দিকে হাফ ইন্টু ভূমিগত 1 ইন্টু হাইট, এখান থেকে যদি হাইট নাও সেটা 1ই হবে, 1। ব্যাস, এবার ক্যালকুলেশন করো। এটা হবে মাইনাস হাফ, এটা হবে 4, এটা হবে একটা 2 কেটে গেল, মাইনাস 2, এটা হবে 1, এটা হবে মাইনাস হাফ। তাহলে এদিকে 4 থেকে 2 গেলে 2, মাইনাস হাফ করতে গেলে -1 আর প্লাস 4 থেকে 2 গেলে 2 প্লাস 1, -1 প্লাস 1 কেটে গেল। সো 2 একক কী হবে? ভরবেগের পরিবর্তনের নিউটন ইন্টু সেকেন্ড। ভরবেগের পরিবর্তন একক হয় নিউটন ইন্টু সেকেন্ড। সো অ্যান্সার হবে 2 কোনটা? অপশন এ। ওকে, এই হয়ে গেল তোমার 11 বড়। নেক্সট 13 14। 13 কি বলছে? একটা ঘর্ষণবিহীন কপিকলের মাধ্যমে m আর 2m ভরের দুটি বস্তুকে যুক্ত করা হয়েছে। তার মানে কপিকলটা কোনো ঘর্ষণ নেই, নর্মালি একদম সিম্পল কপিকল। 2m ভরের, 2m হবে এখানে, 2m, আচ্ছা ঠিকই আছে, সরি, 2m ভরের বস্তুটিকে ছেড়ে দেওয়া হলে m ভরের বস্তুটি যে ত্বরণ সহ উপরে ওঠে। দেখো অবভিয়াসলি এটার m যদি হয়, এটা যদি 2m হয়, তাহলে আগে দুটো বস্তুর মধ্যে যদি FBD করে দেখো, তাহলে 2m এর এখানে পিঠি দিবে 2mg আর উপর দিয়ে কাজ করবে টেনশন, আর এখানে কাজ করবে mg, উপর দিয়ে কাজ করবে টেনশন, আর এখানে টেনশন সেম কাজ করবে, কারণ সূত্রটা একটাই। তো এর প্রশ্ন হলো যে অবভিয়াসলি 2mg ইজ গ্রেটার দেন mg, সো 2mg 2m এর ভরে বস্তুটা নিচের দিকে নামবে আর m ভরে বস্তুটা উপর দিকে উঠবে, অর্থাৎ ওভারঅল এই বরাবর একটা অ্যাক্সেলারেশন হবে আর এই বরাবর একটা অ্যাক্সেলারেশন হবে। তাহলে এর যদি আমি FBD করি, আগে যদি এর FBD করি, তাহলে যদি এদিকে অ্যাক্সেলারেশন হবে তো 2mgটা অবশ্যই বেশি, সো 2mg মাইনাস টি ইকুয়াল টু হবে 2ma। আর যদি এর FBD করি, যদি অ্যাক্সেলারেশন উপরের দিকে অর্থাৎ টি বেশি, সো টি মাইনাস mg ইকুয়াল টু হবে ma। এই দুটো সলভ করে তোমাকে বের করতে হবে কিসের মান? এর মান, ত্বরণটা বের করতে হবে। ঠিক আছে, m ভরের বস্তুটা কী ত্বরণ নিয়ে চলছে, m ভরের বস্তুটা যে ত্বরণ নিয়ে নামে, 2m ভরের বস্তুটা সেই ত্বরণ নিয়ে নামে। ঠিক আছে, তো যে কোনো একটা প্রশ্ন করলেই হতো, অর্থাৎ তোমাকে এটা বার করতে হবে। এটা বার করবো কী করে? সিম্পল, এখান থেকে যদি তুমি টিটা বার করে নাও, তাহলে এখান থেকে টি ইকুয়াল টু হচ্ছে দেখো 2mg মাইনাস 2ma, আর এখান থেকে যদি তুমি টিটা বার করে নাও, তাহলে টিটা হচ্ছে দেখো ma প্লাস mg। তাহলে এবার দুটো যেহেতু টেনশন সেম, সো আমি এখান থেকে বলতে পারি 2mg মাইনাস 2ma ইকুয়াল টু নাথিং বাট ma প্লাস mg। এখান থেকে যদি এই mgটা দিকে চলে আসো, তাহলে হবে শুধু mg, আর ওদিকে যদি এটা নিয়ে চলে যাও, তাহলে হবে 3ma। এখান থেকে কেটে গেল, তাহলে a ইজ ইকুয়াল টু g/3। তাহলে g/3 এই অ্যাক্সেলারেশন নিয়ে m ভরের বস্তুটা উপর দিকে উঠবে। সিম্পল প্রবলেম, খালি পাতি FBD প্রবলেম। 14 কি বলছে? 40 কেজি ভর সম্পন্ন একটা বাদর যদি একটা দড়ি বেয়ে ওপর দিকে ওঠার চেষ্টা করে, যে আমি আঁকার চেষ্টা করেছি, তাহলে দড়িটি সর্বাধিক 600 আর চেষ্টা করছে, ভালো কথা, দড়িটি সর্বাধিক 600 টান সহ্য করতে পারে, তাহলে কোনটা ঠিক হবে? আচ্ছা, প্রথম কথা, যখন বাদর দড়ি বেয়ে ওপরে ওঠার চেষ্টা করে, বাদরের ওয়েট নিচের দিকে কাজ করবে 40g। ওকে, আর দড়ির টান কাজ করে ওপর দিকে টি। এই দড়ির টানটাই কী করবে? বাদরকে ওপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাহলে বাদর যদি সাপোজ আপওয়ার্ড এ অ্যাক্সেলারেশন নিয়ে ওঠে, তাহলে এখানে FBD হবে টি মাইনাস mg, টি মাইনাস 40g ইজ ইকুয়াল টু নাথিং বাট 40a। ক্লিয়ার? এটা হবে তোমার যদি বাই চান্স বাদরটার উপর যে ওয়েট কাজ করছে বাদরে, সেটা হলো 40 × mg, আর উপর দিকে টেনশন কাজ করছে, সেই টেনশনটাই বাদরটার উপর নিয়ে যাবে, এবং উপর দিকে যদি অ্যাক্সেলারেশন হয়, তাহলে টেনশনটা বেশি, যেহেতু উপর দিকে অ্যাক্সেলারেশন হচ্ছে, সো টি মাইনাস mg ইকুয়াল টু 40a। তাহলে এখান থেকে আমরা বই করতে পারি টি ইকুয়াল টু 40a প্লাস 40g। জি এর মান যদি 10 ধরি, তাহলে 40a প্লাস 400, এটা হলো টি এর মান। ঠিক আছে, এইবার অ্যাক্সেলারেশন কী বলেছে দেখো, বাদরটা যদি 6 মিটার/সেকেন্ড ত্বরণ নিয়ে উপরে ওঠে, তাহলে এখানে এর মান যদি 6 হয়, তাহলে 40 × 6 প্লাস 400, দ্যাট ইজ ইকুয়াল টু
4 6 24, 240, 400, 640। তাহলে সেক্ষেত্রে টেনশন কাজ করবে 640। কিন্তু বলছে যে তারটা বা দড়িটা 600 নিউটনের বেশি টান সহ্য করতে পারে না। তাহলে অপশন এতেই দেখা যাচ্ছে যদি বাদরটা বাই চান্স 6 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে উপরে ওঠার চেষ্টা করে তাহলে কিন্তু দড়িটা ছিঁড়ে যাবে, কারণ টেনশন কাজ করবে তখন 640। যদি বাই চান্স বাদরটা 4 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে নিচে নামতো তাহলে সেই ক্ষেত্রে এর মান হতো -4। -4 মানে 4 4 16 -160, 400 থেকে 108 বাদ দিলে হবে হলো 240, যেটা 600 নিউটন টানের থেকে অনেক কম, পরে দড়ি ছিঁড়তো না। তাহলে বাদর যদি 4 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণের নিচের দিকে নামে কোনো রকম দড়ি ছিঁড়বে না। বাদরটা যদি 5 মিটার/সেকেন্ড সুষম বেগে উপর দিকে ওঠে, সুষম বেগে উপরে ওঠা মানে অ্যাক্সেলারেশন শূন্য হয়ে যাওয়া, মানে এই পাশে শূন্য, টেনশনটা খালি কাজ করবে 400, সেটাও 600 থেকে কম, দড়ি ছেড়ার কোনো গল্প নেই। বাদরটি যদি দড়ি বেয়ে নিম্নমুখে অবাধে পতনশীল মানে জি এর মান মানে অ্যাক্সেলারেশনের মান জি, তাহলে এর মান -g, তাহলে -10, তাহলে এটা হলো কত -10 মানে 400, আর এটা হলো 400, -400 + 400 মানে 0, মানে কোনো টেনশন কাজই করতো না যদি মানে অবাধে পড়ে, মানে দড়ি ছেড়ে দেয় যদি, ঠিক আছে। ফলে সেক্ষেত্রে দড়ি ছেড়ার তো কোনো প্রশ্নই ওঠে না। সো অপশন এই রাইট আনসার। বোঝা গেল ব্যাপারগুলো? নর্মালি দেখো টেনশন -40g, যেটা নর্মাল ইকুয়েশন, যে বাদরটার দিকে কাজ করছে 40g ওয়েটটা, আর টেনশন কাজ করছে উপরে, আর টেনশনের জন্যই বাদরটা ধীরে ধীরে উপর দিকে ওঠে, যে অ্যাক্সেলারেশনটা পাই সেটা এ, সেই হিসাবে ইকুয়েশন তৈরি করলাম, ইকুয়েশন করার পর টেনশন বের করে দিলাম। এবার টেনশনের বিভিন্ন ভ্যালু দেওয়া আছে, সেই ভ্যালুগুলো অ্যাক্সেলারেশনের জায়গায় বসিয়ে দেখলাম যে কোন টেনশনটা এই 600 থেকে বেশি, যে টেনশনটা 600 থেকে বেশি তৈরি করছে দড়িতে, সেই টেনশনটাতেই দড়ি কিন্তু ছিঁড়ে যাবে, আর সেটা হচ্ছে বাদরটা যখন 6 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে ওপর দিকে উঠবে। ওকে, সো হয়ে গেল আমাদের 13 আর 14। চলো নেক্সট 15 আর 16। 15 কি বলছে? একটা অনুভূমিক মসৃণ টেবিলের ওপর M ভরের একটা বস্তু আছে। ভালো কথা। বস্তুটিকে একটি ভরির সুতার সাহায্যে যুক্ত করে সুতোটাকে একটি মসৃণ কপিকলের উপর দিয়ে ছোটো হাতের M ভরের আরও একটি বস্তুর সাথে যুক্ত করে উল্লম্বভাবে ঝুলিয়ে দেওয়া হলো। সুতোর টান কত? খুবই সিম্পল প্রবলেম, যে এটা মনে করো টেবিল, এটা কপিকল, এটা হলো একটা M ভরের বস্তু, এটা দড়ি দিয়ে এখান দিয়ে গিয়ে এখানে আছে ছোট হাতের M ভরের বস্তু, ঠিক আছে। এবার অবভিয়াসলি সুতোর টান, এবার যেহেতু অবভিয়াসলি এখানে M ধরতে হবে, যতই ছোটো হাতের হোক, নইলে বস্তুটা এদিকে এগাবে না, অ্যাক্সেলারেশন হবে না, ঠিক আছে। ঝুলি দেওয়া হলে অবশ্যই M হলেই এদিকে অ্যাক্সেলারেশন হবে, টেনশনটা কাজ করবে। তো এবার যদি একটা করে যদি আমরা করি, কী বলে ওটাকে, তোমার FBD করি, তাহলে এটা হলো নিচের দিকে mg কাজ করবে আর উপর দিকে টেনশন কাজ করবে, আর এটা সামনের দিকে টেনশন কাজ করবে, যেহেতু মসৃণ, অর্থাৎ এখানে কোনো ফ্রিকশন কাজ করবে না। আচ্ছা, এবার অবভিয়াসলি এখানে এটা ভুল কথা বললাম, যে কে M হওয়া দরকার নেই, যেহেতু এটা মসৃণ তল, অর্থাৎ এখানে এর মান যাই হোক না কেন, এই মসৃণ তলে এটা যে টানটা কাজ করবে, সেই টানের দরুন এখানে যে টানটা কাজ করবে তার দরুন কিন্তু সামনের দিকে এগাবে, অর্থাৎ এখানে একটা অ্যাক্সেলারেশন থাকবে আর এটা নিচের দিকে যাবে, অ্যাক্সেলারেশন থাকবে তাহলে এখানে যদি আমরা FBD প্রয়োগ করি তাহলে বলতে পারি mg বড়, mg - t = ছোট হাতের MA, আর এটা যদি FBD প্রয়োগ করি তাহলে অনলি t = MA। বোঝা গেল? দেখো দুটো বস্তুর মধ্যে FBD করলাম, এটাতে mg কাজ করছে নিচের দিকে, টেনশন উপর দিকে, অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট, বস্তু থেকে দূরে, আর এখানে বস্তু থেকে দূরে কাজ করছে টেনশন, আর এদিকে কিছু কাজ করছে না, আর এর mg আর নর্মাল রিঅ্যাকশন ফোর্স একে অপরকে কেটে দিচ্ছে, মানে ওটা আমাদের দরকার নেই, কারণ ওই বরাবর কোনো মোশন নেই। সো এই দুটো যদি সলভ করে টেনশন বার করি তাহলে হয়ে যাবে। সিম্পল টেনশন বার করা, এখান থেকে এর মানটা বের করে নিলাম T/M, এটা এখানে বসিয়ে দাও, তাহলে mg - t = m × T/M, তাহলে এখান থেকে t কমন, 1 + m/m = mg, কী করে এটা দিকে চলে গেলাম, তাহলে 1 + m/m, এদিকে mg থেকে গেল, দ্যাট ইমপ্লাইজ t = mg বাই এদিকে m লসাগু m + m, তাহলে হয়ে গেল m/m + m, mmg/m + m কোনটা? অপশন ডি। ওকে, 2 কেজি ভরের একটা বস্তু ঝোলানো আছে অনুভূমিক তারটিতে n এককে, T1 এর মান কত? আচ্ছা, T1টা বের করতে হবে, এটা দেওয়া নেই, এটা ধরে নিলাম T2 সাপোজ, হ্যাঁ।
তাহলে T2 যদি এটা হয় তাহলে এই বরাবর এর কম্পোনেন্ট কত হবে, এটা 30 হলে একান্তর কোণ হিসাবে এটাও 30, তাহলে এটা হবে T2 cos 30, আর এই বরাবর কাজ করবে যেটা সেটা হবে T2 sin 30। তাহলে T2 যেহেতু মানে এখান দিয়ে একটা দড়ি ঝুলছে, এখান দিয়ে একটা সুতো বেঁধে এদিকে টানছে দড়ি আর এদিকে বস্তু ঝুলছে, তাহলে বস্তুটা এদিকে কাজ করছে 2G, ভালো কথা। আর ওপর দিকে কাজ করছে কি T2 sin 30, কেন, কারণ এই দড়িটার এদিকে কাজ করছে T1, এদিকে কাজ করছে ধরে নিলাম T2, আর T2টা যদি দেওয়ালের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে তাহলে একান্তর কোণ হিসাবে এটাও 30, ফলে এটা T2 cos 30, এটা T2 sin 30। ওভারঅল বস্তুটা যেহেতু কোনো মোশনে নাই, দড়ি দিয়ে আটকানো আছে, তাহলে এটা সমান হবে, এটা সমান হবে, এখানে নিউটনসের ফার্স্ট ল অ্যাপ্লাই হবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি ওদিকে T2 sin 30 ইজ ইকুয়াল টু 2G, 2 × 9.8, এটা একটা ইকুয়েশন। আর এদিকে T2 cos 30 ইকুয়াল টু T1, কারণ এটা অপোজিটে রয়েছে। তাহলে এখান থেকে যদি আমরা T2টা বের করে ফেলি তাহলে T2 ইকুয়াল টু 2 × 9.8 ইন্টু সাইন 30 মান হাফ, নিচে গেলে উপরে হলো 2, তাহলে হলো 4 × 9.8, সাইন 30 হাফ বাই হবে, উপরে গেলে 2 গুণ হবে হলো, আর এটা বসিয়ে দিলে এখানে 4 × 9.8 ইন্টু cos 30 মান হলো √3/2, 2 কেটে গেল 2 ইকুয়াল টু T1, so that's mean T1 equal to 2√3 9.8, that's option C, ঠিক আছে। এখানে নিউটনের ফার্স্ট ল অ্যাপ্লাই হলো, কারণ এখানে পুরো সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে, মানে স্থির অবস্থায় আছে। এটা সেকেন্ড ল দিয়ে হলো, এটা ফার্স্ট ল দিয়ে হলো। ওকে, চলো নেক্সট 17 কি বলছে, চিত্রে কপিকল ও সুতোগুলির মসৃণ এবং এদের ভর উপেক্ষণীয়, ভালো কথা, সুতোর ভর উপেক্ষণীয় আর মসৃণ, ভালো কথা, কোনো ফ্রিকশন এখানে ঘর্ষণ বলে গল্প নেই। এই সংস্থাটি সাম্যাবস্থায় থাকলে থিটার মান কত হবে, আচ্ছা এই থিটা দেওয়া আছে, আর পুরো সিস্টেমটা সাম্যাবস্থায় আছে, সিম্পল প্রবলেম, FBD করতে হবে, তাহলে তুমি সলভ করতে পারবে। একটা করে FBD করি, মনে করো এম এর যদি FBD করি তাহলে এখানে mg পৃথিবী টানছে, টেনশন ওপর দিকে কাজ করছে, ভালো কথা। এখানে FBD করলে mg পৃথিবী টানছে, টেনশন ওপর দিকে কাজ করছে, ভালো কথা। এখানে যদি FBD করি √2 mg পৃথিবী টানছে, এখানে কাজ করছে টেনশন T, এখানে কাজ করছে টেনশন T অপোজিটে, মানে অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট। এবার প্রশ্ন হলো যে স্যার সব টেনশন T কেন, কারণ সবটা একটা সুতো দিয়ে বাঁধা, এক সুতো এক টান। ওকে, তাহলে হয়ে গেল, এটা আবার কেসটা কমপ্লিট। এবার এদিকে √2 mg, ওদিকে টেনশন T হলো, আমাকে থিটাটা বার করতে হবে। এবার যদি আমি দেখি এটা থিটা হয়, তাহলে টেনশনের যে কম্পোনেন্ট দুটো, এই টেনশন আর এই টেনশন, এই দুটো টেনশনের যে কম্পোনেন্টটা √2 mg কে ব্যালেন্স করবে সেগুলো হলো, এটা থিটা হলে এই পাশটাও থিটা, তাহলে এটা হবে T cos থিটা এটার জন্য, আর এটার জন্য হবে T cos থিটা, তাহলে কত হবে T cos থিটা এটার জন্য, আবার এটার জন্য T cos থিটা, তো এক কথায় করে দিলাম 2T cos থিটা। তাহলে আমি দেখতে পাচ্ছি এবার পুরো সেট, মানে সেটটা ব্যালেন্স, তার মানে এই ফোর্সটা সমান, এই ফোর্সটা সমান, এটা এই 2T cos থিটা সমান, এটা ব্যালেন্স করে এখান থেকে আমাদের সলভ করতে হবে। সো 2T cos থিটাটা সমান হবে কার সাথে, √2 mg সাথে, আর এদিকে T সমান হবে কার সাথে, mg সাথে, আর একটা নেওয়ার দরকার নেই, সেম। সো এখান থেকে যদি আমরা T এর মানটা এখানে বসাই দিই, দ্যাট ইমপ্লাইজ 2 mg cos থিটা ইকুয়াল টু √2 mg, এখান থেকে mg কেটে যাচ্ছে, cos থিটা ইকুয়াল টু √2/2, দ্যাট ইজ ইকুয়াল টু 1/√2, 1/√2 মানে cos অফ 45 ডিগ্রি, দ্যাট ইমপ্লাইজ থিটা ইজ ইকুয়াল টু নাথিং বাট 45 ডিগ্রি। সো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একটা 10 কেজি ভরের ব্লক 3টি সুতোর সাহায্যে ঝোলানো আছে, সুতোর টান T2 এর মান কত, আচ্ছা T2টা বের করতে হবে, T3 বের করতে হবে না, T1 সব দেওয়া আছে। আচ্ছা ভালো কথা, এখানে পুরো সেটটা ব্যালেন্স আছে, অর্থাৎ নেট ফোর্স 0 হিসাবে কাজ করবে। সো ফার্স্ট অফ অল যদি এই 10 কেজি কথা বলি তাহলে এখানে কাজ করবে 10G, এখানে কাজ করবে T1। ওকে, এই পয়েন্টটার যদি কথা বলি, এদিকে T3, এদিকে T2, আর এদিক কাজ করবে T1, ঠিক আছে, ওই পয়েন্ট থেকে অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট T1 কাজ করবে, ভালো কথা। এবার এই T3 T1 এর যদি কম্পোনেন্ট নিই তাহলে এই বরাবর যে কম্পোনেন্টটা হবে সেটা হবে, এটা 60 হলে এটাও 60, এটা হবে T2 cos 60, আর এই T3 যদি এই বরাবর কম্পোনেন্ট নিই তাহলে এটা হবে, এটা 30 হলে এটাও 30, তো এই কম্পোনেন্ট হবে T3 cos 30। সো দুটো কম্পোনেন্ট আমার উপর দিকে হবে, যার এটার মান হবে T3 sin 30, আর এটার জন্য হবে T2 sin 60। এটা বোঝা গেল কিনা বলো।
দেখো এই বরাবর কাজ করছে T2, এখানে না লিখে আমি সেই জন্য এটাকে এখানে করে দিলাম T2। ওকে, তাহলে T2 যেহেতু এটা 60, তো একান্তর কোণ হিসেবে এটাও 60, তো T2 এদিকে কম্পোনেন্ট T2 cos 60, এদিকে T2 sin 60 হয়ে গেল। আর এদিকে কাজ করছে T3, তার কম্পোনেন্ট এদিকে T3 cos 30 আর ওদিকে T3 sin 30। ওকে, 10 কেজি এখানে দড়িতে এদিকে কাজ করছে T1, তো অবভিয়াসলি এদিকেও T1 কাজ করবে ফ্রম দ্য পয়েন্ট। এবার সবাই ব্যালেন্স, এটাও ব্যালেন্স, এটাও ব্যালেন্স, তাহলে এই ব্যালেন্সে যদি বলি তাহলে একটা ইকুয়েশন হবে প্রথমত T1 = 10G, এটা একটা ইকুয়েশন থেকে গেল। নেক্সট ইকুয়েশন এই দুটো সমান, T2 cos 60 = T3 cos 30 হয়ে গেল। আবার এই পয়েন্টে আপ ডাউন সমান, ওপরে আছে হলো T2 sin 60 যোগ T3 sin 30, আর এদিকে ডাউনে কাজ করছে T1, হলো তিনটা ইকুয়েশন। দেখো এইটুকুর মধ্যে T1 = 10G, এই দুটোর মধ্যে T3 cos 30, T2 cos 60, আর এই দুটোর মধ্যে এই পয়েন্টের ওপর নিচে, ওপরে কাজ করছে এই দুটো T3 sin 30 আর T2 sin 60, আর নিচে কাজ করছে T1। তাহলে এই তিনটে ইকুয়েশন সলভ করো, তোমার বেরিয়ে যাবে কোনটা বের করতে হবে, তোমাকে T2টা বের করতে হবে। করছি প্রথমত, এখানে প্রথমত এটা হলো T1 হয়ে গেল 10 × 10 = 100, এটা থেকে রেখে দিলাম। আচ্ছা, T1 হয়ে গেল, T1 এর মান যদি এখানে বসিয়ে দিই তাহলে এটা হয়ে গেল 100, রেখে দিলাম, হয়ে গেল। এদের মানগুলো যদি বসাই এখান থেকে T2 × cos 60 মান হবে হলো হাফ, আর T3 cos 30 মান হবে √3/2, থেকে গেল, 2 কেটে গেল, থেকে গেল। এবার এখানে যদি বসাই দিই T2 sin 60 মান হবে √3/2 প্লাস T3 sin 30 মান হবে হাফ = 100, হয়ে গেল। আচ্ছা, তারপরে এখান থেকে 2 লসগু নিয়ে ওদিক চলে গেলাম, 200 করে দিচ্ছি, √3 T2 প্লাস T3 = 200। ওকে, এবার আমাকে বার করতে হবে কি জানো, T2, তো T2 থাক, T3 মান এখান থেকে বসাবো, কই T3, এখান থেকে দ্যাট ইমপ্লাইজ T3 = হবে T2/√3, বসাই দাও এখানে, তাহলে √3 T2 প্লাস T2/√3 = 200, দ্যাট ইমপ্লাইজ T2 কমন নিলে √3 লসাগু 3 প্লাস 1, তাই তো, √3 প্লাস 1 4 = 200, দ্যাট ইমপ্লাইজ 4/√3, তাই তো, T2 = 4/√3, তাহলে গুণ করলে 200 √3/4, 4 দিয়ে করলে 50, সো 50√3, সো T2 মান 50√3। এই তিনটা ইকুয়েশন বের করে দিলাম, তোমার নিজের মতো ক্যালকুলেশন করে সলভ করো। T2 = 50√3, মানে অপশন ডি হলো। হ্যাঁ, দেখো নিউটনস লয়ের ফান্ডা হলো, মেন ফান্ডা হলো FBD খোঁজা। তোমার এখানে একটা FBD হলো, এবার এই পয়েন্টে FBD করার জন্য যে কোনো পয়েন্টে টেনশনটা অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট হয়, পয়েন্ট থেকে দূরে হয়, তাহলে এখানে T1 হলে এখানে T1 হবে, সেম দড়ি যেহেতু, এখানে T2 ভালো কথা, এখানেও T2 উল্টা হয়, কিন্তু আমার দরকার নেই বলে করিনি। দেখো এইখানে এই পয়েন্টের FBD করলে কিন্তু এদিক T2 হবে, এই পয়েন্টের FBD করলে কিন্তু এদিকে T3 হবে, সেগুলো আমার দরকার পড়েনি বলে করে নিই, কিন্তু এখানে দরকার ছিল বলে করে ফেললাম। তো এই তিনটে সব ইকুয়েশন সলভ করলাম, করে আমাদের T2টা বেরিয়ে গেল 50√3। ভালো করে দেখো, ধীরে সুস্থে বুঝতে পারবে। ওকে, চলো নেক্সট। সো আমরা লাস্ট স্লাইডে চলে এসেছি, 19 আর 20, এটা করলে হয়ে গেল। ভালো করে দেখো, 5 কেজি আর 3 কেজি ভরের দুটো বস্তু একটা হালকা সুতোর সাহায্যে ঘর্ষণহীন কপি গলে দুপাশে ঝুলছে। সুতোর টান কত, এবং প্রবলেম খুবই সোজা প্রবলেম, এই নিলা, এই নিলা, এই নিলা, একটা 5 কেজি আর একটা কত 3 কেজি। অবশ্যই 5 কেজি ইজ গ্রেটার দেন 3 কেজি। সো এদিকে কাজ করবে 5G, এদিকে কাজ করবে টেনশন T, এদিকে কাজ করবে 3G, এদিকে কাজ করবে টেনশন T। অবভিয়াসলি যেহেতু 5Gটা বেশি, সো এই বরাবর অ্যাক্সেলারেশন হবে, যেহেতু 5Gটা বেশি 3Gটা কম, বরাবর 3-এর এই বরাবর অ্যাক্সেলারেশন হবে, মানে এটা নামবে, এটা উঠবে। সো এটার যদি আমরা FBD করি তাহলে বলবো 5G বড়, 5G মাইনাস T = 5A। আর যদি আমরা এটার FBD করি তাহলে T বড়, T মাইনাস 3G = 3A। সলভ ইট, ইউ ক্যান ফাইন্ড ইউর টেনশন T। সো কেমন করে করবো, প্রথমে যদি আমরা তোমার ইয়েটাই মানে অ্যাক্সেলারেশনটাই বের করে নিই, তারপরে T এর মান বসিয়ে দিব। তাহলে তাই করি কি, একটা থেকে অ্যাক্সেলারেশন বের করে একটাতে বসিয়ে দিই, যা ইচ্ছা। তাহলে এখানে হবে অ্যাক্সেলারেশন =
5g minus t by 5. Put it here, তাই তো, equal to 5g minus t by 5. Put it here, t minus 3g equal to 3 into 5g minus t by 5. এখান থেকে আমি এখানে চলে এলাম। that implies 3 by 5, 5 ওদের গুণ করে দিচ্ছি, 5t minus 5 3 15, তাই তো, 5 3 15, 15g equal to 3 5 15g, 15g minus 3t, দেখো ঠিক করলাম। এখান থেকে a এর মান বসে এখানে পুট করেছি, দিয়ে 5টাকে দিয়ে গুণ করে দিলাম, 3টাকে দিয়ে গুণ করে দিলাম। এবার 5t আর 3t 8t, আর এদিকে 15g আর 15g 30g, দ্যাটস মিন t equal to 30 into 9.8 by 8. Solve it, you can get your answer. এটা যদি 10 ধরি তাহলে 300/8, 300/8, 10 ধরলে 300/8, 8 দিয়ে ভাগ করলে 300কে 8 দিয়ে ভাগ করলে 8 1 8, 8 2 16, 3 8 24, 4 8 32 হয়ে যায়, 3 8 24, তাহলে 6 6 0, 8 দিয়ে কাজ করলে 8 1 8, 8 7 56, 7 37, নিয়ার অ্যাবাউট 37, নিয়ার অ্যাবাউট 37 কোনটা অ্যান্সার আছে? নিয়ার অ্যাবাউট 37 হলো বি। তাহলে 36.75, মানে এক্স্যাক্ট ক্যালকুলেশন করলে হবে 36.75। আমি এক্স্যাক্ট ক্যালকুলেশন করলাম না, যেহেতু এমসিকিউ তোমাকে নিয়ার অ্যাবাউট ধরে করতে হবে, নয় তোমার ক্যালকুলেটার ইউজ করতে হবে। 9.8কে 10 ধরলাম, দিয়ে ক্যালকুলেশন করলাম, দেখলাম নিয়ার অ্যাবাউট 37 আসছে, তো 37-এর কাছাকাছি অ্যান্সার 36.75। ইন কেস যদি এখানে 35 থাকতো বা 38 থাকতো, তখন কিন্তু আমাকে এটাকে মানে অ্যাকচুয়াল ক্যালকুলেশনটা করতে হতো, যেহেতু বাকি অপশনগুলো দূরে দূরে, তাহলে অপশান বি হবে। ওকে, 20, একটা বন্দুক থেকে একটা বুলেট ছোড়া হলো, ভালো কথা। বুলেটের ওপর ক্রিয়াশীল বলটি হলো F equal to 600 minus 2 into 10 to the 5 t, মানে একটা ইকুয়েশন দেওয়া আছে যেখানে এফটা নিউটনের, টিটা টাইম সেকেন্ডে প্রকাশিত, এবং বন্দুক থেকে নির্গত হওয়ার পর মুহূর্তে, মানে যতক্ষণ গুলিটা চাপছে ততক্ষণ না, গুলিটা যেই বেরিয়ে গেল, যে টাইম ধরে গুলি চাপলে সেটা না, জাস্ট গুলিটা বেরিয়ে যখন গেল তখন তার উপর ক্রিয়াশীল বল 0, মানে আর গুলি বেরিয়ে চলে গেছে, তারপর আর বল নেই, বল 0। তাহলে বুলেটের উপর প্রযুক্ত গড় বলের ঘাত কত? আচ্ছা, প্রথমত দেখো ভালো করে, F equal to হলো, এটা সবসময় ফলো করবে 600 minus 2 into 10 to the power 5 t, এটা ফলো করছে। এবার দেখো ভাই, আগে তুমি এটাই বের করে নাও যে গুলি ছাড়ার পর, গুলি ছাড়তে কি টাইমটা লাগলো সেটা বের করে নাও। যে বলছে গুলি ছাড়ার পর, মানে গুলি যেই ছোড়া হয়ে গেছে সাথে সাথে বুলেটের উপর বল 0 হয়ে গেছে, দ্যাটস মিন গুলি ছাড়ার পর F 0 হয়ে গেছে, F কী হয়েছে? 0। তাহলে সেই সময় 600 minus 2 into 10 to the 5 t, ইকুয়েশন তো সেম থাকবে। তাহলে এখান থেকে t ইকুয়াল টু বেরিয়ে গেল তোমার 600 ডিভাইডেড বাই 2 into 10 to the power 5, দ্যাট ইজ ইকুয়াল টু 2 দিয়ে এটা 300 into 10 to the power minus 5, দ্যাট ইজ 3 into 10 to the power minus 3 সেকেন্ড, তাই তো? এটা বেরিয়ে গেল টাইম কখন গুলি ছাড়তে যে সময়টা লাগছে। ওকে, গুলি ছাড়তে এই টাইমটা তোমার লাগছে। ওকে, এবার প্রশ্ন হলো, তো গুলি ছাড়ার আগে যখন তুমি গুলি ছাড়োনি তখন তোমার ফোর্স কত? গুলি ছাড়োনি মানে টাইম 0, এখনও বন্ধু ধরে আছো, এখন ক্লিক করোনি, দ্যাটস মিন টাইম 0 তখন। তাহলে তখন তোমার ফোর্স কত হবে? F ইকুয়াল টু হবে 600 minus 2 into 10 to the power 5 into 0, দ্যাট ইজ ইকুয়াল টু 600। ওকে, তাহলে গুলি ছোড়ার আগে তোমার ফোর্স হলো 600 দিচ্ছ, জাস্ট 600 দিচ্ছ, টেপে আছে 600। এবার গুলি যেই ছুঁড়ে দিলে, গুলি ছুটতে তো আমার টাইম লাগলো 3 into 10 to the power minus 3 সেকেন্ড, তারপরে গুলির উপর ফোর্স হয়ে গেলো 0, গড়লে আর ফোর্স নাই। তাহলে অ্যাভারেজ ফোর্স কত? গড় বল F অ্যাভারেজ কত? F অ্যাভারেজ হলো গুলি ছোড়ার আগে 600 আর গুলি ছোড়ার পর 0, তাহলে বাই 2, দ্যাট ইজ ইকুয়াল টু 300। এটা হয়ে গেল তোমার অ্যাভারেজ ফোর্স। আর এই দুটোর মাঝে, গুলি ছোড়ার আগে আর গুলি ছোড়ার পরে, এই দুটোর মাঝে যে টাইমটা সেটাই তো এটা 3 into 10 to the power minus 3 সেকেন্ড, কারণ গুলি ছোড়ার পরেই তো তোমার ফোর্স 0 হলো, তাহলে এই টাইমটা লাগলো গুলি ছুটতে। তাহলে ওভারঅল গড় বল, গড় বলের ঘাত হলো, ঘাত ইকুয়াল টু কি? বল টাইম, তাহলে F অ্যাভারেজ ইন্টু টাইম, তাহলে F অ্যাভারেজ কত? 300, আর টাইম কত তোমার? 3 into 10 to the power minus 3, that is equal to 900 into 10 to the power minus 3, that is 9 into 10 to the power minus 1, that is equal to 0.9.
নিউটন ইন্টু সেকেন্ড। তাহলে কত হলো 0.9 নিউটন ইন্টু সেকেন্ড, মানে অপশন ডি হয়ে গেল। তাহলে এই আমাদের 1 থেকে 20 হয়ে গেল। অপেক্ষা করো, নেক্সট খুব তাড়াতাড়ি চলে আসবে। আর একটা পাটা হয়তো 15-16টা হবে, তারপরে পাটা 15-16টা হয়ে আমাদের নিউটন শেষ হয়ে যাবে। তাড়াতাড়ি আনবো ভাই, একটু অপেক্ষা করো। আজকের মতো টাটা।